আপনাদের হচ্ছে আজকে হলো তামাদি আইনের ক্লাসের হচ্ছে শুরু, প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে তো ওটার ইতিহাস নিয়ে বলা হয়। তো আপনার এই তামাদি আইনের আসলে ওইভাবে ইতিহাসটা নাই। তবে তামাদি আইন, আজকের যে তামাদি আইন আপনারা দেখছেন, এটা আসলে বহুবার তৈরি হয়েছে, হয়ে একবার আইন হয়েছে, আবার ভাঙছে, আবার নতুন করে আইন হচ্ছে, এইরকম আর কি। তো প্রথম হচ্ছে এই তামাদি আইন যেটা, সেটা হচ্ছে যে 1793 সালের দিকে প্রথম হচ্ছে আমাদের যে উপমহাদেশ আছে, ভারত উপমহাদেশ তৎকালীন ছিল আর কি, ওই সময়টাতে প্রথম এই তামাদি আইনটা লিখিত আকারে আর কি শুরু হয়। তো পরবর্তীতে এটা 1859 সালের দিকে আহ, প্রণয়ন করে, এবং 62 সালের দিকে এটা কার্যকর হয়, মানে নতুন করে আবার 59 সালের দিকে এটা প্রণয়ন করে, আবার 62 সালের দিকে এটা কার্যকর হয়। এবং এটা আবার সংশোধনী হয় হচ্ছে 1877 সালের দিকে, এটা আবার সংশোধনী হয়। তো এইভাবে সংশোধনী হওয়ার পরেও এই পুরো আইনটা আবার বাদ হয়ে যায়, যে 1963 সালের দিকে আবার একটা তামাদি আইন তৈরি হয়। তো ওই তামাদি আইনটাও আবার বাদ করে দেয়, দিয়ে এই যে বর্তমান 1908-এর যে তামাদি আইনটা, তখন ওই তামাদি আইনটা আসলে থাকে। তো এই তামাদির ব্যবহার আসলে শুরু হয়েছিল যেটা, সেটা হচ্ছে 1793 সাল থেকে তামাদির ব্যবহারটা শুরু হয়েছিল। পরবর্তীতে এটা সময়ের সাথে সাথে এটার স্ট্রাকচার হয়, সিভিল মামলাতেই প্রথম থেকে এটা ব্যবহার হতো, তারপর পরবর্তীতে ক্রিমিনালের আপিল টাপিলের ক্ষেত্রেও হয়। তো সবকিছু মিলায়ে গুছায় একটা ল যেটা, সেটা প্রথম তৈরি হয় হচ্ছে আপনাদের 1908 সালে, এবং এটা কার্যকর হয় হচ্ছে 1909 সালে। এখন আমি স্লাইডটা ওপেন করি। এই যে তামাদি আইন, এটাকে বলা হয় শান্তির আইন। শান্তির আইন কেন বলা হয়? যে ধরেন আপনার কোনো একটা শব্দের অধিকার আছে, বা আপনার কোনো একটা অধিকার আছে, এটা তো একটা সময় পর্যন্ত তামাদি নির্ধারণ করে দেয়, ওটার পরে ওই অধিকারটা আপনার শান্ত হয়ে যায়। ধরা হয় যে তার মাধ্যমে এই দ্বন্দ্বও শান্ত হয়ে যায়। এই জন্য তামাদি আইনটাকে শান্তির আইন বলে, বা বিরামের আইন বলে, কারণ একটা সময় যে আপনার অধিকারকে থামাই দেয়। এই জন্য এটাকে বিরামের আইনও বলা হয়। এই তামাদি শব্দটা হচ্ছে আরবি একটা শব্দ, যেটা হচ্ছে আসছে বাংলা শব্দের মধ্যে চলে আসছে, ব্যবহার করা হয়, কিন্তু এটা পুরোই হচ্ছে আরবি একটা শব্দ। এটার অর্থ হচ্ছে নির্ধারিত সময় অতিক্রম করা। অর্থাৎ একটা আপনার যদি নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়, তাহলে আপনার যে মামলা করার জন্য যে দাবিটা রয়েছে, যে অধিকারটা রয়েছে, সেটা আর থাকবে না। এটাই হচ্ছে তামাদি। কি জন্য বলে যে আপনার তো তামাদি হয়ে গেছে মামলাটা। তো তামাদি হয়ে গেলে মামলা করা যায় না। তামাদির আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে, সাধারণ মানুষকে সচেতন করে তোলা। কারণ আপনাদেরকে যদি অনন্তকাল সময় দিয়ে দিত, তাহলে কিন্তু দণ্ড দণ্ডগুলো দেখা যাচ্ছে বছরের পর বছর থেকেই যেত। কিন্তু যেহেতু একটা নির্ধারিত সময় দিয়ে দিচ্ছে, এটা এটা বোঝাচ্ছে যে আপনার অধিকারের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। তো মানুষ সেই যে কারণে দেখবেন যে কোন একটা ইস্যু হওয়ার সাথে সাথে আইনজীবী বা কারোর সাথে যোগাযোগ করে, বা আশেপাশে আইন জানে এমন কারোর সাথে যে করে যে মামলা করতে হবে। তা আমাদের বিষয়টা যে একটা নির্দিষ্ট সময় আছে, হালকা পাতলা সবারই ধারণা আছে বাংলাদেশে। তো এই তামাদি জিনিসটার কারণেই কিন্তু মানুষ সচেতন হয় যে না, আমাকে দ্রুত মামলাটা করতে হবে, নাইলে যদি আবার পরে না পারি। তো তামাদি আইনটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সাধারণ মানুষকে তার অধিকারের ব্যাপারে সচেতন করে তোলা। তো বিশেষ করে ল্যান্ডের ব্যাপারে আগের দিনে তো মানুষের বিঘার পর বিঘা ল্যান্ড থাকতো, অতটা সচেতন ছিল না অধিকারগুলোর ব্যাপারে। অনেক দেখা যাচ্ছে যে একজন খাচ্ছে, ভোগ দখল করছে, খেয়াল করছে না। আহ আবার অনেক দিন পরে যে মামলা করতে আসছে। তো এতে ফলে হতো কি, যে মামলার কখনোই যেন শেষ হচ্ছে না। এতে দেখা যাচ্ছে অনেক বছর পরেও মানুষ যখন মামলা করতে যাচ্ছে, কোর্টেও মামলার পরিমাণও বাড়তো। আবার অনেক পুরনো মামলায় সমস্যার জটিলতা বাড়ে। যত দিন যায় তত কিন্তু প্রমাণগুলা বিলুপ্ত হয়ে যায়। তো মামলা সাথে যত দ্রুত করা যায়, ততই প্রমাণ করাটাও সহজ হয়, এবং বিচারকদেরও নির্ণয় করাটা সহজ হয়। কারণ তামাদিটা খুব গুরুত্বপূর্ণ। এটা দেওয়ানির ক্ষেত্রে প্রযোজ্য, ক্রিমিনালের মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? আপ যে কোনো ব্যক্তি যদি খুন হয়, এখন যদি এটা তামাদি দ্বারা বাড়িত হয়, তাহলে তো এটা সন্ত্রাসীদের জন্য মজা। এই কারণে ক্রিমিনাল মামলাগুলোর ক্ষেত্রে তামাদি নাই। ক্রিমিনাল মামলাগুলো আপনারা যে কোনো সময় করতে পারেন। ক্রিমিনাল মামলা তো করে আসলে স্টেট,
অনেক সময় হচ্ছে এটাই, যে কোনো আপনি খুনের মামলা বলেন, রেপের মামলা বলেন, দেখবেন যে আসামি থাকে, অপর পক্ষে থাকে হচ্ছে স্টেট। কারণ ভিকটিমের নামটা প্রকাশের ব্যাপার নিষেধ আছে একটা, এটা একটা ম্যাটার। যদিও আমাদের মিডিয়া টিডিয়া এগুলা মানে না, দেখা যায় ভিকটিমের নামটাই বেশি করে দেখায়, ছবি সহ দেখায়, আসামিটা দেখায় না এভাবে। বাট নিয়ম হচ্ছে ভিকটিমকে প্রকাশ করা যাবে না, বিশেষ করে রেপের মামলাগুলাই ভিকটিমের নাম, ফ্যামিলি, দেখা যায় অমুকের মেয়ে এত সহ পেপার পত্রিকায় দিয়ে দেয়, কিন্তু নিয়ম হচ্ছে এগুলো আসলে পাবলিশ করা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। তো যেহেতু বাংলাদেশে ভাবে স্টেপ নেওয়া হয় না, বা জার্নালিস্টরা অতটা জার্নালিস্টদের জন্য কিন্তু ল আছে, সেটা ওরা অতটা পড়ে না অনেকে, এই কারণে জানে না। তো এই তামাদি ক্রিমিনালের ক্ষেত্রে একেবারে প্রযোজ্য না তা না, আপিল এর ক্ষেত্রে আবার প্রযোজ্য, ক্রিমিনাল রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য, তবে রিভিশনের কোনো লিস্ট কিন্তু তামাদিতে নাই। এই আপিলের সময়সীমাটা রিভিশনের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপনাকে 7 দিনের মধ্যে আপিল করতে হবে। তো এই ক্রিমিনাল মামলার আপিলের ক্ষেত্রগুলোতে আপনাদের দেওয়া আছে যে তামাদিটা প্রযোজ্য, বাট মূল যে মামলা সেটার ক্ষেত্রে তামাদি প্রযোজ্য না। ক্রিমিনাল মামলা 100 বছর পরেও করা যায়। আপনারা দেখবেন যে অনেক মামলা আছে অনেক বছর পরে আবার রিনিউ হয়, যে সবগুলা ন্যায় বিচার পায় না। যদি সালমান শাহের মামলা বলি, তাহলে ওনারটা আসলে কেউ বলে সুইসাইড, কেউ বলে হচ্ছে খুন হয়েছে। এই মামলা যদি কখনো রিওপেন হয়, যে কোনো টাইম এটাকে আবার শুরু করাতে পারে, তদন্ত, পুলিশের তদন্ত আবার নতুন করে করাতে পারে, লাশ উত্তোলন করতে পারে চাইলে। হ্যাঁ, লাশ উত্তোলন সিআরপিসি যখন আপনারা পড়বেন তখন এগুলো দেখবেন যে লাশ উত্তোলন এক্সিকিউটিভের মাধ্যমে করতে হয়, কোর্টের মাধ্যমে পারমিশন নিয়ে ওদের ওখান থেকে করানো লাগে। তো এটা করা যায়, আর ক্রিমিনালে এই সুযোগগুলো আছে। কিন্তু সিভিলের ক্ষেত্রে তামাদি একটা সময়সীমা দেওয়া আছে, এই সময়সীমাটা পার হয়ে গেলে আর মামলা করা যায় না। তো এখানে বলছে যে প্রথম পয়েন্টে বলছে, দ্বিতীয় পয়েন্টে আসি, সর্বপ্রথম 1793 সালে এই ভারত যে উপমহাদেশটা ছিল সেখানে ইংরেজিতে তামাদি আইন প্রবর্তিত হয়। এই আমাদের যে বেয়ার অ্যাক্ট 1908 সালের, এটা কিন্তু ইংরেজিতে। এই যে বাজারে যত বাংলা দেখেন এগুলো অনুবাদ করে, এই জন্য এই বইগুলোর মধ্যে ভুল থাকে। আর আপনাদের মূল বইটা হচ্ছে ইংরেজিতে তৈরি, ব্রিটিশরা তৈরি করছে। আপনাদের একেবারে যদি সঠিক বেয়ার অ্যাক্ট পড়তে হয় তাহলে, বা এর আসলে অর্থ কি এটা যদি প্রকৃত জানতে হয়, আপনাদের ইংরেজিটা পড়ার আসলে বিকল্প নাই। কারণ মূল অ্যাক্টই হচ্ছে আপনাদের ব্রিটিশ আমলের অ্যাক্ট গুলা। যেমন বর্তমানে যে স্পেশাল অ্যাক্ট গুলা রয়েছে এগুলা কিন্তু বাংলাতে তৈরি হয়, ইংলিশ ভার্সনও আছে, কিন্তু বাংলাতেও তৈরি হয়। ব্রিটিশ আমলে তো সবই, কারণ ওখানে অনেক ভাষা ছিল, শুধু তার বাংলা ভাষা না, ইন্ডিয়াতে সম্ভবত 52টা বোধহয় ওদের ভাষা স্বীকৃত ভাষায় আছে। তো ব্রিটিশ আমলে তো আরো ভাষা ছিল, এই এত ভাষা ওইখানে, যে কারণে ইংরেজিটা যেহেতু আন্তর্জাতিক ভাষা, এক সকল এক সেই সময় ইংরেজিতেই হতো। এবং ওদের একগুলোতে আবার ভুল থাকতো। ওরা দেখা যেত যে ভোট থাকতো একটা জিনিস অনেক স্ক্রুটিনি করে করতো, কারণ সারা বিশ্বের আইনকে উন্নত করছে ব্রিটিশরা। এই পৃথিবীর সিংহভাগ ল হচ্ছে কমন ল, এবং এটা ওই ব্রিটিশ দ্বারাই তৈরি। এবং যত ব্রিটিশের কলোনি ছিল সবাই তো এই কমন লকে ব্যবহার করে, সিভিল ল কিন্তু খুব কম অংশে আছে পৃথিবীতে। তারপরে 1859 সাল যেটা, সেইটাই তামাদি আইন পূর্ণাঙ্গ আইন প্রণয়ন হয়। একটা পূর্ণাঙ্গ তামাদি আইন হলো তৈরি করা হয়, এবং এটা কার্যকর করা হয় 62-তে। 1877 সালে এটা আবার একটু সংশোধিত হয়। বাট এই আইন নিয়ে আসলে সন্তুষ্ট ছিল না, যে কারণে এই পুরো আইনটা ধরে ফেলাই দেওয়া হলো। ওই আবার নতুন আঙ্গিকে 1963 সালের দিকে আবার নতুন একটা আইন, তামাদি আইন তৈরি হলো, সেটাতেও সন্তুষ্ট না, মানে সেটাও আসলে বিচার কাজে ঠিকভাবে করতে পারছিল না। তখন 1908 সালের দিকে আবার তামাদি আইন প্রণয়ন হয়, যা এখন পর্যন্ত কিছু সেকশন রিপিল্ড হয়েছে, বাকি আছে। এখন পর্যন্ত 1908 সালে তামাদি আইনটাই আছে। যখন এটার জন্ম নেয় তখন এটার ধারা ছিল 32টা, বর্তমানে কার্যকর ধারা বাতিল হয়ে গেছে, 29টা কার্যকর ধারা রয়েছে, বাকি সেকশন গুলো রিপিল হয়েছে। তো আপনাদের প্রশ্নে যদি আসে মোট ধারা কয়টা, তখন আপনাদের 32টাই দিতে হবে।
এই 1908 সালে তৈরি হলেও এটা কার্যকর হয় হচ্ছে 1 জানুয়ারি থেকে, মানে এটা বলবৎ হয়। তো এই যে তামাদি আইন যেটা, এই তামাদি আইনটা বলবৎ, এই তামাদি আইনটার প্রথম দিকে আপনারা দেখবেন একটা প্রিফেস বা প্রিএম্বল বা প্রস্তাবনা আছে সংবিধানের মধ্যে। প্রস্তাবনা জিনিসটা, প্রস্তাবনাটা হচ্ছে যে ওই যে থিসিসের প্রথম দিকে থাকে না, সংক্ষেপে একটা লেখা থাকে যে পুরো থিসিসে আপনি কি নিয়ে আলোচনা করবেন, ঠিক তেমনি এই তামাদির প্রস্তাবনা বা প্রিফেস বা প্রিএম্বল, যেটা তামাদিরটাকে প্রিফেস বলে, সংবিধানেরটাকে প্রিএম্বল বলে। তো এই প্রিফেসে লেখা আছে যে পুরো তামাদিটা কি নিয়ে আসলে আলোচনা করা হবে। মেনলি তো তামাদি তৈরি হয়েছে দেওয়ানি, কার্যবিধি, আপিল এসবের ক্ষেত্রে। এইগুলোর ক্ষেত্রে প্রয়োজনে ব্যবহার করার জন্যই তামাদি আইনটা তৈরি করা হলো, এমনটাই হচ্ছে এই প্রস্তাবনাতে দেওয়া আছে। প্রস্তাবনাটা আপনারা বিয়ার অ্যাক্ট থেকে একটু দেখে নিন, স্লাইডে আর আমি ঢুকাই নাই, কারণ ওখান থেকে প্রস্তাবনাটা আছে, এটুকু জানলেই যথেষ্ট এমসিকিউ এর জন্য। তারপরেও আপনারা একটু রিডিং দিয়ে বিয়ার অ্যাক্ট থেকে ওটা। আচ্ছা, তামাদি আইনের কোন সংজ্ঞা পত্র আইনে বর্ণনা করা হয় নাই। তামাদি আইনের ডেফিনেশন আসলে কোথায় আপনারা খুঁজে পাবেন না। তামাদি একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্ধারিত সময়সীমা অতিক্রম করা। নির্ধারিত সময়সীমা যদি অতিক্রম করে আপনারা তখন আর দাবি উঠাতে পারবেন না আদালতে। সর্বপ্রথম ব্যবহার হয় এই জায়গাটাতে, সর্বপ্রথম এটা ব্যবহার হয় হচ্ছে 1793 সালের দিকে। আর তামাদি আইন সর্বপ্রথম আইন হিসেবে বিধিবদ্ধ হয় 1859 সালের দিকে, এবং প্রকাশ পায় হচ্ছে বর্তমান যেটা, সেটা প্রকাশ পায় 7 অগস্ট 1908 সালে। এই 1869 যেটা, সেটা তো একবার বাদ যায়, দিয়ে আবার 1963 একবার হয়, তারপরে যে 1908 হয়। তো তামাদি আইন আসলে লেখা হয়েছে বলতে গেলে 3বার। থার্ড টাইম যখন লেখা হচ্ছে, তখন যে এই আইনটা এখন পর্যন্ত ওই আইনটাই কার্যকর আছে। আর 1793 সালে যখন ব্যবহার শুরু হচ্ছিল, তখন আসলে ওইভাবে লিখে বিধিবদ্ধ ভাবে ছিল না। এই সিভিলের ক্ষেত্রে ব্যবহার ছিল একটু কাস্টম টাইপের আর কি, তখন ব্যবহার করা হতো, ওভাবে লিখিত ছিল না। ওটা ব্রিটিশদের ছিল, তো ব্রিটিশরা যেহেতু ওদের মানে ওদের ধাঁচেই আমাদের লটা তৈরি করছিল, যদিও অনেক পার্থক্য ব্রিটিশদের ল থেকে, কারণ ব্রিটিশটা তখনই অনেক ডেভেলপ ছিল। 3 নম্বরে বলছে যে তামাদি আইন কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সাল থেকে, এবং তামাদি আইন 1908 সালের 9 নং আইন, মানে 1908 সালের যে 9 নম্বর আইনটা তৈরি হয় সেটাই হচ্ছে তামাদি আইন। তামাদি আইন 1908 সালে কিন্তু দেওয়ানি কার্যবিধি। তো তামাদি আইনের ধরন হচ্ছে পদ্ধতিগত আইন ও স্বয়ং সম্পূর্ণ আইন। স্বয়ং সম্পূর্ণ কেন? তামাদি আইন কিন্তু কারোর উপর নির্ভর করে না, বরঞ্চ তামাদির উপর অনেক কিছু নির্ভর করে। দেওয়ানি বলেন, ক্রিমিনালের আপিল বলেন, এরা নির্ভর করে কিন্তু তামাদি সময়সীমার উপর। বাট তামাদি কারোর উপরে নির্ভর করে না, সে স্বয়ং সম্পূর্ণ, ইন্ডিপেন্ডেন্ট। যে আইনের প্রণয়নের উদ্দেশ্যে সে নিজে নিয়ন্ত্রণ করে এবং প্রয়োগের ক্ষেত্রে অন্য কোনো আইনের উপর নির্ভরশীল নয়, সেই আইনকে স্বয়ং সম্পূর্ণ আইন বলে। এই যে কিছুটা হলেও সে কিন্তু দেওয়ানিকে নিয়ন্ত্রণ করছে বা অন্য আপিলের ক্ষেত্রে ক্রিমিনালকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু তাকে কিন্তু কেউ নিয়ন্ত্রণ করছে না, এই কারণে এটাকে স্বয়ং সম্পূর্ণ বলা হয়। এবং তামাদি আইনের মোট ধারা হচ্ছে 32টি, রিপিল্ড হয়ে গেছে হচ্ছে 3টা, কার্যকর ধারা 29টা। আর তামাদি আইনের সর্বশেষ সংশোধনী হয় 2004 সালে। তামাদি আইন 2004-এর 28 নং আইন দ্বারা সংশোধিত হয়েছে। মোট তফসিল রয়েছে 3টা। দ্বিতীয় ও তৃতীয় তফসিল হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। প্রথম যে তফসিল, সেটাতে 183টা অনুচ্ছেদ আছে, সেখানে আপনারা ওই যে তামাদি সময়সীমা, আমি একটা আপনাদের এটার উপরে চার্ট দিয়ে দিব, চার্টটা আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। তামাদিতে এমসিকিউ আসেই, বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে অনুচ্ছেদ থেকে, সেকশন থেকে প্রশ্ন কম আসে। লিখিতর ক্ষেত্রে সেকশন থেকে আসে, তার মানে এই না যে আপনারা আবার সেকশন পড়বেন না, প্রিলিমিনারি সেকশন থেকেও আসে। আসলে বইটা তো ছোট, তো দেখা যাচ্ছে যে আপনাদের 4টা মতন চলে আসে সেকশন থেকে, আর বাকি সব চলে আসতে ধরেন অনুচ্ছেদ থেকে। তো তামাদি আইন কোন বিধান ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, ফৌজদারি আপিলের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
এবং তামাদি আইনে রিভিশন সংক্রান্ত কোনো বিধান উল্লেখ করা হয় না, যদিও রিভিশনের ক্ষেত্রে বিলম্ব সহ তামাদি আইনের অন্যান্য বিধান প্রযোজ্য হবে। মানে আপিলের যে সময়সীমাটা আছে ওটাই আসলে ব্যবহার করা হয়, বাট তামাদির লিস্টে এটা আসলে দেওয়া নাই। যেসব বিষয়ের বিবরণ তামাদি আইনের অনুচ্ছেদে বর্ণিত হয় নাই সেই সকল বিষয়ের মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে অত্র আইনের 120 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। ধরেন বিভিন্ন মামলা আছে, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞারও কিন্তু সময়সীমা ভাবে দেওয়া নাই। তো সেই সকল ক্ষেত্রে যে এগুলাতে আর কি সময়সীমা দেওয়া নাই, কিছু কিছু মামলা আছে মামলা করা যাবে দেওয়া আছে, কিন্তু কত দিনের মধ্যে মামলা করতে হবে এটা তো আমাদের অনুচ্ছেদে দেওয়া নাই। এই যেগুলা দেওয়া নাই সেগুলো আপনাদের 6 বছরের মধ্যে করতে হবে, এটা 120 অনুচ্ছেদে দেওয়া আছে। এবং তামাদি আইনের বর্ণিত সর্বোচ্চ তামাদির সময়সীমা হচ্ছে 60 বছর এবং তামাদির সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 60 দিন। এই 60 বছরটা হচ্ছে বর্তসত্ত্ব বা ইজমেন্ট। সরকারের বিরুদ্ধে যখন ইজমেন্ট চাই তখন 60 বছর তাকে দেখাতে হয় লাগাতার অমুক রাস্তা সে ব্যবহার করেছে বা পানির সুবিধা সে ব্যবহার করেছে। সরকারের ক্ষেত্রে যদি আপনি ইজমেন্ট এস্টাবলিশ করতে চান, এটা হচ্ছে সর্বোচ্চ সীমা। নর্মাল মানুষের ক্ষেত্রে 20 বছর আর সরকারের বিরুদ্ধে 60 বছর, এটা হচ্ছে তামাদির সর্বোচ্চ সীমা। আর সর্বনিম্ন সীমা 7 দিন, যেটা কিনা মৃত্যুদণ্ড যদি দেয় তাহলে এগ্রিভ পার্সন মানে যাকে মৃত্যুদণ্ড দিয়েছে তাকে 7 দিনের মধ্যে আপিল করতে হবে। এটা হচ্ছে তামাদির সর্বনিম্ন সময়সীমা। এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার? এখন মূল সেকশনে যাই। সেকশন 1, যেটা সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা, সীমা ও প্রবর্তন। সব লতেই আপনারা দেখবেন প্রথমে তাকে কি নামে সারা পৃথিবী ডাকবে এইগুলোই দেওয়া থাকে। তাই 1908 সালে তামাদি আইন নামে অভিহিত হবে। ইহা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য। অঞ্চল ভিত্তিক বা স্থানীয় যদি ল হয় সেটাও দেওয়া থাকে, যেটা অমুক স্থানের জন্য তৈরি, বা অনেক ল আছে কিছু নির্দিষ্ট সময়ের জন্য তৈরি থাকে একটা স্থানের জন্য। ধরেন কোথাও একটা গন্ডগোল হচ্ছে, সেটা রোধে একটা ল তৈরি হচ্ছে, তখন সেখানে দেওয়া থাকবে যে এই এই অঞ্চলের জন্য এত সময়ের জন্য তৈরি হচ্ছে। বাট এটা তামাদিটা হচ্ছে তখন পুরো উপমহাদেশের জন্য তৈরি হয়েছিল, ভারত উপমহাদেশের জন্য। আর এই তামাদি কিন্তু পাকিস্তানেও আছে, ভারতেও আছে, শ্রীলঙ্কাতেও আছে, তো নেপালেও আছে। তো এই ল গুলো আসলে এই এবং কিছুটা সেমই, ওদেরও কিছু কিছু সেকশন হচ্ছে রিপিল্ড হয়েছে, কিন্তু মূল জিনিস একই। ওদেরও দণ্ডবিধি আছে, পাকিস্তানেরও আছে, তারপর ভারতেরও আছে। ভারতে একটু সংশোধনী একটু বেশি হচ্ছে। তো সব দেশেই আসলে যারা কলোনিভুক্ত ছিল তাদের সবারই আসলে এই যে তামাদিটা আছে। 3 নম্বরে বলছে যে অত্র ধারা ও 31 ধারা অবিলম্বে বলবৎ হবে। যদিও বর্তমানে 31 ধারাটা নাই, হ্যাঁ, এটা রিপিল হয়ে গেছে। আর এই আইনের অবশিষ্টাংশ 1908 সালের 1 জানুয়ারি হতে বলবৎ হবে। মানে এই ধারাগুলো আগে হয়েছে, তারপরে হচ্ছে 1909 সালে সম্পূর্ণ আইনটা আসলে বলবৎ হয়েছে। আর এই 31টা হচ্ছে আগে বলবৎ হয়েছিল। মানে এতই গুরুত্বপূর্ণ ছিল যে আগে এটা বলবৎ করছে, কিন্তু বর্তমানে এটা নাই। সংজ্ঞাতে বলছে বিষয়বস্তু বা প্রসঙ্গে বিপরীত না হলে এই আইনের নিম্নলিখিত শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা নিম্নরূপে অর্থ বুঝাবে। এখন আপনারা এখানে ডেফিনেশন গুলা মুখস্থ করাটা জরুরি না, বাট 2-এর 2-এ কি আছে, 2-এর 1-এ কি আছে, 2-এর 3-এ কি আছে এটুক জানতে হবে শুধু। যেমন মুসলেখার দরখাস্ত দেওয়া আছে 2-এর 3-এ বা 2-এর গ-তে, বা 2-এর 4-এ বা ঘতে বিবাদীর ডেফিনেশন দেওয়া আছে। হ্যাঁ, এইটুকু মুখস্থ রাখলেই চলবে, আর বাকিগুলো শুধু রিডিং দিবেন, ভেতর মুখস্থ করতে হবে না, শুধু রিডিং দিবেন, যতটুকু মনে থাকলে থাকে। একে বলছে দরখাস্তকারী বলতে কি বোঝায়? দরখাস্তকারী বলতে যে ব্যক্তির নিকট হতে বা যার মাধ্যমে দরখাস্তকারী তার দরখাস্ত করার অধিকার লাভ করে সেই ব্যক্তিকে বোঝাচ্ছে। কেন তা বলছে? কারণ অনেক সময় রিপ্রেজেন্টেটিভটাও কিন্তু দরখাস্ত করে, মূল যে সে না করে রিপ্রেজেন্টেটিভও দরখাস্ত করতে পারে। তো সেক্ষেত্রে সে রাইটটা কিন্তু পাই হচ্ছে মূল যে ওনার তার কাছ থেকে। এই কারণে বলছে
যে যার কাছ থেকে দরখাস্ত করার অধিকার পাচ্ছে তাকেই বলছে দরখাস্তকারী। মনে করেন মূল মালিক মামলা করলো বা দরখাস্ত করলো, সেক্ষেত্রে মূল মালিক নিজের কাছ থেকেই নিজে অধিকারটা পাচ্ছে, তখন সে নিজেই দরখাস্তকারী। কিন্তু রিপ্রেজেন্টেটিভ যদি করে তাহলে মূল মালিককেই ধরা হবে যে দরখাস্ত করেছে, তার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ বা উত্তরাধিকারী। বিনিময় পত্র বলতে হুন্ডি বা চেক বোঝায়। চেক তো আপনারা সবাই চেনেন, যেটার মাধ্যমে আসলে অর্থের বিনিময়টা ঘটে, সেটাকেই আসলে বলা হচ্ছে বিনিময় পত্র। তো হুন্ডির মাধ্যমেও টাকার আদান প্রদান হয়, আর চেকের মাধ্যমে তো আমরা হরহামেশাই করতে থাকি, এগুলোকে বলা হয় হচ্ছে বিনিময় পত্র। এবং মুচলেখা কাকে বলে? মুচলেখা দিয়ে টাই ছেড়ে দেয় অমুককে, এসব কথা তো অনেক শোনেন আপনারা। এই মুচলেখা বলতে কোনো দলিল বোঝায় যা দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য নিজেকে এই শর্তে বাধ্য করে যে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদিত হলে বা না হলে উক্ত বাধ্যবাধকতা বাতিল হয়ে যাবে। তো এখানে দলিলকে বোঝানো হচ্ছে এবং অর্থও ঢোকানো হয়েছে। কিন্তু মুচলেখা কিন্তু ক্রিমিনালেও আছে। ক্রিমিনালের মুচলেখা যে অমুক কাজ আপনি করবেন না, করলে আমরা অ্যারেস্ট করবো, এই টাইপের মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া, এটা কিন্তু অনেক আছে। যে রাত বিরেতে অনেকে ভব ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকেও কিন্তু ধরে, ঘুরে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়। আবার ওই যে হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গাইছিল, ওকে মুচলেখা দিয়ে ছেড়ে দিচ্ছে আর কি, এই টাইপের। এই মুচলেখা কিন্তু এটা আর কি আবার বলছে না, হ্যাঁ, এখানে দলিল বুঝাচ্ছে এবং যা দ্বারা কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের জন্য নিজেকে এই শর্তে বাধ্য করে যে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদিত হলে বা না হলে উক্ত বাধ্যবাধকতা বাতিল হয়ে যায়। মানে সে যদি ঠিক রকম ওই টাকার আদান প্রদান ঠিকঠাক না হয়, কাজ করবে না, এই টাইপের আর কি একটা দলিল, যে দলিলে এরকম শর্ত টর্ত দেওয়া থাকবে যে কাজ করবে এক পক্ষ টাকা দিবে, এই টাইপের। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিবাদী বলতে যে ব্যক্তির নিকট হতে বা যার মাধ্যমে বিবাদী তার বিরুদ্ধে মামলা দায়েরের দায়িত্ব লাভ করে। ওই যে দরখাস্তকারী যেরকম, বিবাদী বলতো সেরকমই বুঝাচ্ছে। যে বিবাদী সবসময় যে ডিরেক্ট বিবাদী মামলা করে তা কিন্তু না। অনেক সময় বিবাদী ব্যস্ত, সে বড় অফিসার, সে বড় তার অফিস, সে ব্যস্ত, তার রিপ্রেজেন্টেটিভদের পাঠাচ্ছে। এবং বেশিরভাগই কিন্তু অনেক বড় বড় কোম্পানিতে দেখা যাচ্ছে যে এই লিগ্যাল অফিসার রেখে দেয়, তারা রিপ্রেজেন্টেটিভ হয়ে মামলাগুলো পরিচালনা করে। এই মূল যে ডিরেক্টর, তারা কিন্তু একেবারে যখন সাক্ষ্য টাক্ষ্য নেওয়া হয় তখন আসে, তার আগে আসে না। তো এই যে যার মাধ্যম দিয়ে যে রিপ্রেজেন্টেটিভ মামলা করতে পারছে, বিবাদীর মাধ্যমে রাইটটা পাচ্ছে, তো এই যার কাছ থেকে রাইটটা পাচ্ছে সে তাকে বলা হচ্ছে বিবাদী। এবং যদি বিবাদী নিজে মামলা করে, তার মানে রাইটটা সে নিজের কাছ থেকেই পাচ্ছে, তখন তাকেই বলা হবে বিবাদী। তো অর্থাৎ অধিকারটা যেখান থেকে জন্ম হচ্ছে, যার কাছ থেকে, তাকে বলা হবে বিবাদী। মামলার ডিফেন্স করার অধিকারটা। ব্যবহার সত্ত্ব, ব্যবহার সত্ত্ব বলতে কি বোঝায়? এটা হচ্ছে ইজমেন্ট, কোনো অধিকার বোঝায় যা কোনো চুক্তির ফলে উদ্ভূত হয় না। ইজমেন্ট কিন্তু চুক্তির ফলে হয় না, ব্যবহারের ফলে হয়। সুখাধিকার, সুখ বলতে কি বোঝায়? আলো, বাতাস, পানি, যে জিনিসগুলো আসলে একদিন না থাকলে আমাদের পাগল পাগল লাগে, থাকলে ভালো লাগে, কিন্তু আমরা এটা এই জন্য এটাকে বলা হয় সুখাধিকার। এগুলো হচ্ছে আমাদের সুখকে নিয়ন্ত্রণ করছে। তো এই সুখাধিকারটা কোনো চুক্তির মাধ্যমে উদ্ভূত হয় না, এটা ব্যবহারে বছরের পর ব্যবহারের মাধ্যমে এটার সৃষ্টি হয়। এটা 26 ধারাতে যে আপনারা ডিটেলসে পড়বেন, খুব ডিটেলসও নাই, কারণ হচ্ছে ইজমেন্ট অ্যাক্ট আছে, ইজমেন্ট অ্যাক্ট দ্বারা এখন ইজমেন্ট নিয়ন্ত্রিত হয়। তো আমাদের সময় তো আর একটা ছিল না, আর আপনাদের ইজমেন্ট অ্যাক্ট সিলেবাসেও নাই, তাই ওটা পড়া লাগবে না, এখানে 26 ধারা পড়লে চলছে। মিউট করেন, অনেকেরই যাতায়াতের মধ্যে থাকেন, নেটের প্রবলেম, কিন্তু তারা ঢুকেই মিউট করে ফেলবে। এখানে বলছে যে এবং যা কোনো ব্যক্তি অপর এক ব্যক্তির সত্ত্বাধীন জমির কোনো অংশ বা তার কোনো ফসল বা তাকে সংযুক্ত বা অবাঞ্ছিত কোনো কিছু নিজের লাভের জন্য অপসারণ বা ব্যবহার করার অধিকার লাভ করে। অর্থাৎ ইজমেন্ট রাইটটার মাধ্যমে কোনো ব্যক্তি অপর এক ব্যক্তির সত্ত্বাধীনে, মানে অপর ব্যক্তির মালিকানাধীন কোনো একটা জমির কোনো অংশ বা তার কোনো ফসল বা তার সংযুক্ত বা অবাঞ্ছিত কোনো কিছু লাভের জন্য অপসারণ বা ব্যবহার করার অধিকার লাভ করে। এটাকেই বলা হচ্ছে সুখাধিকার। সুখাধিকার পেলে কিন্তু ওই মালিকানা সত্ত্ব পায় না, শুধু ইউজের অধিকারটা পায়, ব্যবহারের অধিকারটা পায়, এই জন্য এটাকে ব্যবহার
সত্ত্ব বা বত্ত সত্ত্ব বা ইজমেন্ট বলা হয় বা সুখাধিকারও বলা হয়। বিদেশ, ছয় হচ্ছে বিদেশ বলতে কি বোঝায়? বাংলাদেশের আহ বাইরের যত দেশ আছে সবগুলাকে আমরা বিদেশ বলি। হ্যাঁ, তো সাত হচ্ছে সরল বিশ্বাস। সরল বিশ্বাস বলতে কি বোঝে? সরল বিশ্বাস মানে কিন্তু সহজ সরল এটা বোঝায় না। সরল বিশ্বাস মানে হচ্ছে আপনার যতখানি করার ছিল সবটা করছেন, করার পরেও কাজটাতে সাকসেসফুল, মানে আপনারা যখন দণ্ডবিধি করবেন তখন আপনারা দেখবেন এই সরল বিশ্বাস শব্দটা বারবার আসে। এই সরল বিশ্বাস মানে কিন্তু সে খুব সহজ সরল এমনটা না। সরল বিশ্বাস মানে হচ্ছে যে সে যতখানি তার যত্ন নেওয়ার দরকার তিনি যত্ন নিবেন, মনোযোগ সহকারে কোনো কাজ করবেন। যদি কাজটা না করে তবে তা সরল বিশ্বাসে করা হয়েছে বলে বুঝাবে না। অর্থাৎ আপনি সরল বিশ্বাসে কাজটা করেছেন দাবি করলে আপনাকে প্রমাণ করতে হবে যে সর্বোচ্চ যত্ন নিয়েছেন আপনি এবং মনোযোগ সহকারে কাজটা করেছেন। অন্যথায় আপনি যে সরল বিশ্বাসে করেছেন এটা হবে না। মানে আমি খুব সহজ সরল আলা ভোলা এটারে সরল বিশ্বাস বোঝাচ্ছে না। ডাক্তারদের ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রে যে সে আসলে সরল বিশ্বাসে কাজটা করেছে কি করে নাই এটা প্রমাণ করতে হয়। সরল বিশ্বাসের ডেফিনেশনটা সবচেয়ে বেশি আপনাদের দণ্ডবিধির ক্ষেত্রেই কাজে দিবে। 8 নাম্বার, বাদী বলতে সেই ব্যক্তির নিকট হতে বা যার মাধ্যমে বাদী মামলা করার অধিকার লাভ করে। মিউট করতে বারবার বলছি আপনাদের। মিউট না করলে ক্লাসগুলোর খেয়ে হারায়। সাউন্ড গুলোতে খুবই মানে সমস্যা হয়, রেকর্ডিং এও সমস্যা হয়। বাদী বলতে যার কাছ থেকে আসলে মামলা করার অধিকার পাওয়া যায়। এখন বাদী অনেক সময় ডিরেক্ট নিজে মামলা করে না, রিপ্রেজেন্টেটিভ করতে পারে বা বাদী নিজেও করতে পারে। তো নিজে করলে নিজের কাছ থেকে সে অধিকার পাচ্ছে, সে নিজে তখন বাদী। আর যদি রিপ্রেজেন্টেটিভ করে সেক্ষেত্রেও তো বাদীর পক্ষ হয়ে সে করে, তো বাদীর কাছ থেকে মামলা রাইট পাচ্ছে। অরিজিনাল মামলার প্লেন্টিভ আসলে ধরা হবে যার কাছ থেকে অধিকার পাচ্ছে, হ্যাঁ তাকে। যেমন জমি রিলেটেড যদি হয় বা সেটা ট্রেডমার্ক রিলেটেড, মনে করেন বিআরবি ট্রেডমার্ক, তো বিআরবির অরিজিনাল যারা ওনার তাদের কাছ থেকে তো এজেন্টরা মামলা টামলা গুলো রাইটটা পায়, তো এজেন্টরা মামলা করুক কিন্তু মূল বাদী হচ্ছে বিআরবি কে কিন্তু এই জায়গাটাতে ধরা হবে। তো অঙ্গীকার পত্র বলতে কি বুঝায়? অঙ্গীকার মানে হচ্ছে প্রমিস। হ্যাঁ, যখন কোনো দলিলে যা দ্বারা এর প্রণেতা নির্দিষ্ট অঙ্কের টাকা দলিলে নির্ধারিত কোনো সময় অথবা চাহিদা মাত্র তার দলিলটা তার নিকট উপস্থাপিত করা মাত্র অপর একজনকে প্রদানের জন্য নিজেকে সম্পূর্ণরূপে দায়বদ্ধ করে, এটাই অঙ্গীকার পত্র। অঙ্গীকার পত্র বর্তমানে কোর্টে এখন আর রেজিস্ট্রেশন করতে চায় না। সিএমএম কোর্টের 6 নম্বরে ঢাকায় অঙ্গীকার পত্র করে। অঙ্গীকার পত্রের মধ্যে এফিডেভিট করলেই চলে। এই অঙ্গীকার পত্র বর্তমানে বিশেষ করে অঙ্গীকার পত্রটা হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স করার সময় বিভিন্ন শর্ত থাকে, যে বাচ্চাকে কত টাকা সে দিবে, তারপরে প্রতি মাসে এইগুলা দিয়ে একটা অঙ্গীকার পত্র করে, দুইজনের কাছে এই একই কপি আর কি অঙ্গীকার পত্র থাকে। আর চুক্তিপত্র রেজিস্ট্রেশন করা যায়। আর অঙ্গীকার পত্র জিনিসটা আগে রেজিস্ট্রেশন করতো, এখনো মাঝে মাঝে করা যায়, আবার না করলে এফিডেভিট আকারে করলেও এটা গ্রহণযোগ্য হয় এবং দুজনের কাছে সেম কপিটা আর কি থাকে অঙ্গীকার পত্রে। এবং মামলা বলতে কোনো আপিল বা দরখাস্ত বুঝায় না। আপিলা একটা মামলার পার্ট, আসলে একটা মামলা হয়ে যাওয়ার পরে এগ্রিড পার্সন ওই মামলাটার উপরে ভিত্তি করেই কিন্তু আপিলটা করে। আবার দরখাস্ত কিন্তু মামলার চলমান অবস্থায় করে, যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা চাচ্ছেন, অন্তর্বর্তীকালীন চাচ্ছেন, বা আপনি একটা মামলা চলছেন, রেস সাব জুডিস যাচ্ছেন, রেস জুডিকাটা দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে বলছেন, এই যেগুলা একটা মামলা দৈনিক কার্যধারায় যে চাওয়াটা হয় এটাকেই বলা হয় যে দরখাস্ত আসলে। আর মামলা আর্জির মাধ্যমে একেবারে প্রথমে মোকদ্দমাটা করা হয়। তো মোকদ্দমা বলতে ওই আর্জির মাধ্যমে যেটা করা হয় সেটাকেই আসলে বলে, এটাকেই মামলা বলছে। আর ওসি বলতে আপনারা যে জিম্মা বা ট্রাস্টি করলেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে, সেটাই আসলে ওসি। তো এখানে ওসির কোনো সংজ্ঞা দেয়, সংজ্ঞা অরিজিনাল সংজ্ঞাটা আপনার সুনির্দিষ্টতে দিয়ে দিচ্ছে। এখানে শুধু বলছে কোনটা আসলে জিম্মা হবে না বা ওসি হবে না বা ট্রাস্টি হবে না,
সেটা বলছে। বলছে যে বেনামদার বন্ধকি ঋণ পরিশোধের পরেও দখলকারী বন্ধক গ্রহীতা অথবা শর্তহীন অন্যায় দখলকারীকে বুঝায় না। ওসি বলতে হচ্ছে বেনামদার বন্ধকি ঋণ পরিশোধের পরেও দখল, মনে করেন আপনি ঋণ পরিশোধ করে দিচ্ছেন তারপরও অন্যায় ভাবে দখল করে বসে আছেন, হ্যাঁ, বন্ধক গ্রহীতা যিনি, যিনি আপনাকে টাকা দিয়ে জমিটা বন্ধক রেখে দিয়েছে, সে টাকা পেয়েছে তারপরও ছাড়ছে না, তাকে কিন্তু কখনোই ট্রাস্টি বলা যাবে না। বা শর্তহীন অন্যায় দখলকারী, বা কারোর সম্পত্তি আপনি দখল করে বসে আছেন, 9 ধারার যেটা যে শর্তহীন দখলকারী যেটা বোঝায় আর কি, মালিকানা নাই কিন্তু অন্যায় ভাবে, না 9 ধারা আসতেছে, 9 ধারা বেদখলে, মানে অন্যায় ভাবে ধরেন আপনি কারো প্রপার্টি দখল করে রাখছেন, আপনার মালিকানা সত্ত্ব না, এটা তো বাংলাদেশে খুব কমন ব্যাপার, মানুষের জমি মানুষ দখল করে রাখে। তো এই জিনিস, এই যে অন্যায় ভাবে দখল করে রাখে, এদেরকে ট্রাস্টি ধরা হবে না, এটাই 11তে বলছে। এগুলো সবই কিন্তু 2 ধারার উপধারা। সরি, এবার আসছি 3 ধারা, যেটা প্রচুর আসছে লিখিততে, আগে প্রচুর আসতো 3 আর 5, একবার 3 আসতো একবার 5 আসতো, তো এখন এত বেশি চলে আসছে যে এখন এটা একটু কম আসে। বার কাউন্সিলে এটা সরকারি প্রশ্নের মতন ছিল এক সময়, যে প্রচুর আসতো 3 ধারা আর 5 ধারা। 3 ধারাতে হচ্ছে যে তামাদির যে সময়সীমা, আপনারা যে অনুচ্ছেদ গুলা পড়বেন সেখানে দেখবেন যে তামাদির সময়সীমা আছে, সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পর যদি কোনো মামলা কেউ করে তাহলে মামলাটা খারিজ হয়ে যাবে, অপর পক্ষকে দাবি করার লাগবে না। এটা আদালত দেখেই যদি দেখে যে এই মামলা, ও আচ্ছা ডিক্টি জারির মামলা, সে 12 বছর পর করতে আসছে, ও 12 বছর পার হয়ে গেছে, ঠিক আছে, মামলা খারিজ। মানে অপর পক্ষকে বলতেও হবে না যে মহামান্য আদালত এটা তো তামাদি সময়সীমা পার হয়ে গেছে, সব কিছু বলতেও হবে না, আদালত নিজ দায়িত্বে এটা খারিজ করে দিবে। অত্র আইনের 4 হতে 25 ধারার উভয় ধারা সহ সাপেক্ষে প্রথম তফসিলের এই উদ্দেশ্যে নির্ধারিত তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা, আপিল বা দরখাস্ত রুজু, দায়ের বা দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে তবু উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে। অর্থাৎ সময় পার হয়ে গেলে যদি কেউ মামলা করে, আপিল করে বা দরখাস্ত করে, তাহলে অপর পক্ষ বিবাদী যদি দাবি নাও করে তবুও তামাদি অন্তে মামলা করার দায়ে বা তামাদি অন্তে আপিল করার দায়ে বা দরখাস্ত করার দায়ে দরখাস্তটি কি বা আপিলটা, মামলাটা খারিজ হয়ে যাবে। আর এই সময়সীমাটা নির্ধারিত হচ্ছে প্রথম তফসিলের যে অনুচ্ছেদ গুলো রয়েছে সেটা অনুসারে, সেই অনুচ্ছেদে যে সময়সীমা আছে সেটা শেষ হয়ে যাওয়ার পরে মামলা করলে খারিজ হয়ে যাচ্ছে। ব্যাখ্যাতে যে বলছে সাধারণত উপযুক্ত কর্মচারীর নিকট আর্জি উপস্থিত করলে নিঃস্ব হলে নিঃস্ব ভাবে মামলা করার অনুমতির জন্য দরখাস্ত করতে হয়। আচ্ছা, ভালো কথা, নিঃস্ব ব্যক্তি আর্জির মাধ্যমে মামলা করে না, এটা কিন্তু অনেক এমসিকিউ আসে। অনেকেই যে সিভিল মামলা ধরেন একটা দিল, সিভিল মামলার ব্যাপার কিভাবে করবে নিঃস্ব ব্যক্তি, যেহেতু সব মুখস্থ করে যে দেওয়ানি মামলা আর্জির মাধ্যমে করতে হয়, দিয়ে দেয় আর্জি, বাট নিঃস্ব ব্যক্তি কিন্তু আর্জির মাধ্যমে করে না। নিঃস্ব ব্যক্তি একটা দরখাস্ত লেখে যে সে নিঃস্ব, অনুমতি যে মামলার, তার দরখাস্তটা যদি একসেপ্ট হয় তাহলে ওই দরখাস্তটা আর্জি হিসাবে তখন গ্রহণ হয়। ওই দরখাস্তের মধ্যে আবেদন থাকে সে তাকে নিঃস্ব হিসাবে মামলা করার অধিকার দেওয়া হোক, এটা একটা থাকে, সাথে আর যে মূল ফ্যাক্ট, মামলার যে ফ্যাক্ট এগুলোও থাকে। তো আর যেভাবে লেখে ওই ফরম্যাটেই আসলে লিখতে হয়, সাথে ওই এক্সট্রা আবেদনটা আর কি থাকে। তো যদি ওই আবেদনটা একসেপ্ট হয়ে যায় তখন ওই যে যে ফ্যাক্ট গুলা দিয়ে যে সে নথিটা দিয়েছে ওটাই আর্জি হিসেবে কাউন্ট হয় আর কি। তো সাধারণত উপযুক্ত কর্মচারীর নিকট আর্জি উপস্থিত করলে, নিঃস্ব হলে, নিঃস্বভাবে মামলা করার অনুমতির জন্য দরখাস্ত করলে এবং আদালত সেইখানে কোম্পানি গুটিয়ে ফেলেছেন সেখানে কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারের অবসায়কের নিকট দাবি প্রেরণ করলে মামলা দায়ের করা হয়। মানে ওই যে পেশকার টেস্কারদের কাছে এই এগুলা অ্যাপ্লিকেশন গুলা দিয়ে দিতে হয়, তারপর এটা দেখে বিচারকই দেখে তাকে অ্যাপ্রুভ করা যায় কিনা। এখানে অনেক ডকুমেন্টস দেওয়ার ব্যাপার আছে, যদি দেউলিয়া হয় দেউলিয়া হওয়ার ওই যে ডিক্লেয়ার করে ওইসব ডিক্লারেশন গুলা দিতে হয়।
তো এইগুলা যদি সব সে ঠিকভাবে প্রমাণ করতে পারে তাহলে সে নিঃস্ব ব্যক্তি, তখন আর উকিলের ফিটা তাকে দিতে হয় না, সেটা সরকার থেকে দিয়ে দেয় আর কি। ও নিঃস্ব হলে কিন্তু লাভ বাংলাদেশ, তাই না? অ্যাডভোকেটের ফিটা দেওয়া লাগছে না। তো ৩ ধারা বলছে, তামাদি আইনের প্রথম তফসিলের নির্ধারিত সময় অতিক্রম করার পর যদি কোনো ব্যক্তি কোনো মোকদ্দমা, আপিল বা রিভিশন বা দরখাস্ত রুজু করে, তবে মেয়াদ অতিক্রান্তের কারণে তা খারিজ। নোটে বলছে, এক্ষেত্রে অপরপক্ষ খারিজের দাবি উত্থাপন না করলেও আদালত অত্র মোকদ্দমা বা দরখাস্ত খারিজ করে। এটাই হচ্ছে ৩ ধারার মূল কথা। তো সংক্ষিপ্ত আকারে এটুকু মুখস্থ করবেন, আর ব্যাখ্যাটা একটু মনে রাখার ট্রাই করবেন, নিঃস্ব ব্যক্তি একটু বোঝার ট্রাই করবেন, কারণ এই প্রশ্নটা এভাবেই আসে। তো নিঃস্ব ব্যক্তি কিসের মাধ্যমে আপিল করে, আর্জির মাধ্যমে না দরখাস্তের মাধ্যমে? ধারা ৪, আদালত বন্ধ থাকা অবস্থায় যখন তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়। ধরেন আদালত বন্ধ, আপনার মামলার সময়সীমা হচ্ছে আহ 1 মে। 1 মে তো সারা বাংলাদেশ কেন, সারা ওয়ার্ল্ডই যেহেতু মে হচ্ছে শ্রমিক দিবস, তো ওটা তো বন্ধ থাকে 1 মে সবকিছু। তো আপনার মনে করেন মামলাটার তামাদি সময়সীমা শেষ হবে হচ্ছে 1 মে। এরপরে যদি শুক্র শনি না পড়ে, 1 মেতে যদি পরের দিন যদি শুক্র শনি না পড়ে, তাহলে তো পরের দিনই কোর্ট খুলছে বা অন্য কোনো ছুটি না থাকলে, সেক্ষেত্রে ওই যেদিন খুলবে সেই দিন আপনার মামলাটা করে ফেলতে হবে। আবার ধরেন 1 মে হলো বৃহস্পতিবার, তারপর শুক্র শনিও বন্ধ সরকারি, তাহলে আপনার মামলা রবিবারের দিনই মামলাটা করে ফেলতে হবে। যদিও তামাদি সময় কিন্তু শেষ হয়েছে 31 মে, 1 মেতে ধরুন তামাদি সময়সীমাটা আপনার শেষ হয়ে গেছে। তো আপনার সেক্ষেত্রে 1 মের পরেও 2 দিন ধরেন, শুক্র শনি 2 দিন, 2-3 তারিখ গেল, 4 তারিখের দিন আপনার মামলাটা করে। যে ক্ষেত্রে কোনো মামলা, আপিল, দরখাস্তের জন্য নির্দিষ্ট তামাদির মেয়াদ আদালত বন্ধ থাকার দিন উত্তীর্ণ হয়, সেক্ষেত্রে আদালত পুনরায় খুলিবার বা খোলার দিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত রুজু বা দায়ের করা যাবে। অর্থাৎ যেদিন পুনরায় আবার খুলবে, ওয়ার্কিং ডে যেদিন, প্রথম ওয়ার্কিং ডেতে কিন্তু আপনার মামলা করে ফেলতে হবে। যদি সময়সীমাটা আপনার ছুটির মধ্যে চলে যায়, তাহলে প্রথম ওয়ার্কিং ডেতে আপনি মামলাটা করবেন। এবং কোর্ট কিন্তু 22 দিন, 22 দিন কার্য দিবস হচ্ছে আদালতের, একটা মাসের কার্য দিবস হচ্ছে 22। প্রথম যে কার্য দিবস সেই দিন আপনাকে আপিল বলেন, মামলা বলেন, দরখাস্ত বলেন করে ফেলতে হবে, বসে থাকলে হবে না। কতিপয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করো। মূল মামলার ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করা যায় না, কারণ মূল মামলায় অলরেডি অনেক সময় দেওয়া, 6 বছর, 12 বছর, 60 বছর, 30 বছর, এত সময় দেওয়া থাকে, যেখানে মূল মামলার ক্ষেত্রে আপনার সেই জায়গাটাতে আপনাকে আসলে আর এক্সট্রা টাইম দেয় না, টাইম বৃদ্ধি করার সুযোগ নাই। কিন্তু আপনার যেগুলোতে সময়গুলো একটু কম দেওয়া থাকে, যেমন আপিলের ক্ষেত্রে 90 দিন, 60 দিন, 7 দিন, এরকম ক্ষেত্র বিশেষে সময় দেওয়া আছে। তো এই জন্য এদের যেহেতু কম সময় দেওয়া আছে, তো এক্ষেত্রে টাইমটা পার হয়ে গেলে মামলা করার রাইট আছে, তবে সেক্ষেত্রে তাকে দেখাতে হয় বা আপিলের দরখাস্ত করার, আপিলটা করা যায়। সিভিল আপিল তো মেমোরান্ডাম আকারে হয়, আর ক্রিমিনাল আপিল পিটিশন আকারে হয়। তো এই আপিলটা তো সেক্ষেত্রে করা যায়, কিন্তু আদালতকে তাকে সন্তুষ্ট করতে হবে যে যে কারণ ছিল, এই যে তার সময়টা পার হয়ে গেছে, এটার পিছনে যথেষ্ট কারণ ছিল। এই যথেষ্ট কারণের কোনো ডেফিনেশন আবার তামাদি আইনের কোথাও দেওয়া নাই। বিভিন্ন মামলা থেকে কিছু যথেষ্ট কারণের লিস্ট পাওয়া যায়, তার মধ্যে বর্তমানে যেটা আদালত ধরে সেটা হচ্ছে অসুস্থতা, শারীরিক। এই ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট দেওয়ারও ব্যাপার থাকে। আবার অনেক সময় টাইম পিটিশনের ক্ষেত্রেও তো দেখি যে শারীরিক অসুস্থতাই লেখে সবসময়, হয় আপনার আইনজীবী অসুস্থ এটা দেখালেও চলে, আবার দেখালেও হয় যে বিশেষ করে যে আপিল করবে সে অসুস্থ ছিল, আপিল করার মতন অবস্থায় ছিল না, বা প্রাকৃতিক দুর্যোগ ওই অঞ্চলে হয়েছে যে তার পক্ষে আসাটাই সম্ভব ছিল না। এরকম কারণগুলোকে সাধারণত যথেষ্ট কারণ হিসেবে ধরে। আগে যেমন একটা ছিল পর্দানশীল নারী, এরকমও ছিল যে সেই সময় আসতে পারে নাই, তার পর্দার বাইরে সে আসে না, তার
হাজবেন্ড বা ছেলে যখন আসছে তারপর সে করতে আসছে আপিল, এরকম আগের দিনে ছিল। বাট বর্তমান যুগে এগুলোকে আর যথেষ্ট কারণ হিসেবে ধরা হয় না। তো পাঁচে বলছে কোনো আপিল বা রায় পুনর্বিচার বা পুনরীক্ষণের দরখাস্ত বা আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত বা অন্য কোনো দরখাস্ত যার উপর এই ধারা বর্তমানে বলবৎ কোনো আইনের দ্বারা বা অধীনে প্রযোজ্য হয়, উহার নির্দিষ্ট তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর গৃহীত হতে পারে, যদি আপিলকারী বা দরখাস্তকারী এই মর্মে আদালতের সন্তুষ্টি সাধন করে যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল দায়ের বা দরখাস্তটি দাখিল না করার যথেষ্ট কারণ ছিল। অর্থাৎ এখানে প্রথম লাইনে যেটা বলছে আপিল, রায় পুনর্বিচার, পুনরীক্ষণ, অর্থাৎ আপিল, রিভিশন, রিভিউ, এইসব যে ব্যাপারগুলো আছে এইগুলোর ক্ষেত্রে বা আপিলের অনুমতি প্রার্থনার দরখাস্ত, হ্যাঁ, তো এই বা অন্য কোনো দরখাস্ত যদি থাকে, এই দরখাস্ত টাইপগুলোর ক্ষেত্রে বলছে যে টাইমটা বৃদ্ধি করা যাবে। এই ধারায় বর্তমানে বলবৎ কোনো আইনের দ্বারা বা অধীনে প্রযোজ্য হয় উহার নির্দিষ্ট তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, মানে এই যে তামাদি আইনের লাস্টে যে আপনাদের কিছু সময় সীমা দেওয়া আছে ওটা উত্তীর্ণ হওয়ার পর গৃহীত হতে পারে, মানে ওটা উত্তীর্ণ হওয়ার পরেও আপনি আপিল যদি করেন, পুনর্বিচারের জন্য আবেদন করেন, পুনরীক্ষণের জন্য আবেদন করেন বা অন্য কোনো দরখাস্তর জন্য আবেদন করেন, তাও গৃহীত হতে পারে যদি যিনি আসলে আপিল করছেন বা দরখাস্ত করছেন তিনি আদালতকে সন্তুষ্ট সাধন করতে পারেন যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল বা দরখাস্ত দায়ের না করার যথেষ্ট কারণ ছিল। ব্যাখ্যাতে যে বলছে আপিলকারী বা দরখাস্তকারী যদি হাইকোর্ট বিভাগের কোনো আদেশ, প্রথা, রায় দ্বারা তামাদির মেয়াদ গণনা বা নির্ধারণ করতে বিভ্রান্ত হয়ে থাকে তবে তা বর্তমান ধারা অনুযায়ী যথেষ্ট কারণ বলে গণ্য হবে। এই যে আপিলকারী বা দরখাস্তকারী যদি হাইকোর্ট বিভাগের কোনো আদেশ, প্রথা বা রায় দ্বারা তামাদি মেয়াদ গণনা বা নির্ধারণ করতে বিভ্রান্ত হয়ে যায়, অনেক সময় আদালতেও কিন্তু একটু বিভ্রান্ত করে দেয় রায়টার মাধ্যমে, হ্যাঁ, বা কিছু কিছু আদালতে কাস্টমস থাকে বিভিন্ন, তো এই টাইপের যদি কারণে যদি কেউ বিভ্রান্ত হয় তবে তা বর্তমান ধারা অনুযায়ী যথেষ্ট কারণ বলে ধরা হবে। আপনারা আপিল করার সময় কি দিতে হয়? সার্টিফাইড কপি দেওয়া লাগে, রিভিশনের ক্ষেত্রেও কিন্তু তাই। সো এই যে রিভিশন আপিলের জন্য বা রিভিশনের জন্য এই যে সার্টিফাইড কপি গুলো তুলতে হয়, এটার কিন্তু একটা সময় লাগে। গেলেন আর দিয়ে দিল তা কিন্তু না, প্রথমে আপনাকে ওখানে বক্স থাকে, ওখানে অ্যাপ্লিকেশন দিয়ে রাখতে হয়, তারপরে ওই কোর্টে যে তোলে, বিচারকের সাইন হইলে সেটা আবার নিয়ে আপনাকে যারা দলিল লেখে, এই সার্টিফাইড কপি গুলো যারা দলিল খানা যেখানে আছে ওখানে যাইতে হবে, আপনার ওগুলা লিখাতে হবে, ওখান থেকে পার পেজের একটা টাকা নেয়। মানে অনেক কাহিনী, সিভিলের ক্ষেত্রে তো এটা অনেক টাকাও খরচ হয় যেহেতু সিভিল মামলার নথিগুলো হয় বড়। তো তারপরে হচ্ছে এই সার্টিফাইড, তারপরে ওরা তৈরি করার পর সিল সাপোর্ট মেরে দেয় যে কোর্ট এটা রায় দিছে, এরপরে যে আপনি এটা পাবেন। এই প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে দেরি হয়, এখন অবশ্য বেশ দ্রুতই করে দেয়, খুব একটা দেরি হয় না। আগে সিভিলের ক্ষেত্রে হয়তো এটা অনেক দেরি হতো। তো এইরকম কারণে যদি দেরি হয় যে আপনার করতে করতে আপিলের সীমা পার হয়ে গেছে, আপনার এই কালেক্ট করতে করতে, এটা আপনার দোষ না, আদালতের ওই নিম্ন আদালত দিতে দিতে দেরি করে, সেক্ষেত্রে এটাকেও একটা যথেষ্ট কারণ হিসেবে ধরবে। এখানে নিজের ভাষাতে বলছে যে ক্ষেত্রে আপিল, রিভিশন দরখাস্ত দাখিলে বিলম্ব হয় সেক্ষেত্রে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার সন্তুষ্টি অনুযায়ী স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে উক্ত বিলম্ব মওকুফের আবেদন করতে পারে। নোটে বলছে অত্র বিলম্ব মওকুফের বিধান শুধু আপিল, রিভিশন বা দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য, মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। অত্র আইনের 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে স্পেশাল যে অ্যাক্টগুলা রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপর হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইন আছে, তারপরে হচ্ছে আরো তো অ্যাক্ট আছে, অ্যাসিড কিন্তু অনেক স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, অস্ত্র আইন আছে, এগুলোর ক্ষেত্রে আসলে 5 ধারাটা প্রযোজ্য না।
বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করতে আদালত বাধ্য নয়, ইহা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। মানে এই যে মওকুফের আপনি আবেদনটা করবেন, এটা আদালত নিবে কি নিবে না এটা তো আসলে নির্ভর করছে আপনি কারণটা দেখাতে পারবেন কি পারবেন না এটার উপরে। হ্যাঁ, আদালতকে সন্তুষ্টির একটা ব্যাপার আছে, তাই এটা হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আপনি কখনোই দাবি করতে পারবেন না যে আমার বিলম্ব মওকুফ করতেই হবে, তাই কেউ বিলম্ব মার্জনাকে অধিকার হিসেবে দাবি করতে পারবে না। 4 বলছে বিলম্ব মওকুফের দরখাস্তের প্রতিটি বিলম্ব দিনের ব্যাখ্যা দিতে হবে। এটা কিন্তু জটিল। আপনার মনে করেন 7 দিন দেরি হয়েছে, প্রত্যেকটা দিনের আলাদা আলাদা করে ব্যাখ্যা দিতে হবে কি কারণে দেরি হলো। এক্ষেত্রে আদালত যদি উক্ত ব্যাখ্যাতে সন্তুষ্ট হন তবে আবেদন মঞ্জুর করতে পারেন। বিলম্ব মওকুফের জন্য আবেদনকারীকে আদালত যথেষ্ট কারণ দেখাতে হবে। যথেষ্ট কারণ বলতে নিম্ন আদালত গুলো বিবেচনা করতে পারে, এগুলা কিন্তু বিভিন্ন রায় থেকে নেওয়া। বাট এই যথেষ্ট কারণের কোনো লিস্ট কোথাও দেওয়া নাই। দেখা গেছে যে ব্রিটিশ আমলে বিভিন্ন সময় বিলম্ব মওকুফ এটার ক্ষেত্রে দিয়েছে, ওটার ক্ষেত্রে দেয় নাই, এইসব থেকে এই লিস্টটা আসলে পাওয়া বিভিন্ন মামলাগুলো থেকে। কৌশলের ভুল, মানে আইনজীবীর যদি ভুল হয়, অসুস্থতা, এটা বাদীর হতে পারে, বিবাদীর একটি পার্সনের নিজস্ব অসুস্থতা হতে পারে, বা আইনজীবীর ম্যাটার হতে পারে যে আইনজীবীকে দায়িত্ব দিয়েছিলেন তিনি অসুস্থ হয়ে গেছিলেন বা এরকম। তবে এই ক্ষেত্রে আসলে মূল যিনি আপিল করবেন তার অসুস্থতাকেই প্রায়োরিটি দেয়। তারপর যদি সে নাবালক থাকে, নাবালকের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে যে মামলাটা তার বাবা করছিল, মামলার রায় আসছে, তখন তার বাবা জীবিত নাই, বাট বাচ্চা হচ্ছে নাবালক, তো তখন তার আপিল হেরে গেছে মামলাটা, তখন তার আপিলের প্রয়োজন হয়েছে। সেক্ষেত্রে নাবালক যেদিন সাবালক হবে সেদিন আপিলটা করতে পারবে। ওই পর্যন্ত তার তামাদি সময়সীমাটা থেমে থাকে, এগুলো সামনের দিকে আপনারা পড়বেন। তারপর পর্দানশীল নারী জিনিসটা একটা সময় কাউন্ট, যখন হিন্দুদেরও দেখা যেত যে নারীরা ঘরের বাইরে আসতো না, মুসলিমদেরও আসতো না ব্রিটিশ আমলে বিশেষ করে। তো ওই সময়টাই ওই ধরেন মামলার হয়েছে, রায়টা বের হয়েছে, কিন্তু ওই সময় বাড়ির কোনো পুরুষ ছিল না। বাণিজ্যিক কারণে তখন তো যে জাহাজে করে অনেক সময় মালামাল আনতে যেত, বা ব্যবসার কারণে দূর দূরান্তে যেত, তো বাসায় সেই রকম কেউ পুরুষ ছিল না যে এই মামলাটার জন্য আপিল করবে বা রিভিউ করবে, রিভিশন করবে। তো তখন ওই বেরোতে না পারা এটা একটা রিজন ছিল। আর বর্তমানে তো মানুষ ওভার স্মার্ট, এখন এগুলো আর ধরেন। তো কারাবাস যেটা, ধরেন আপনি জেলে থাকেন, জেলে থাকলেও কিন্তু জেলারের মাধ্যম দিয়ে করা যায়। হ্যাঁ, কিন্তু সেটার অনুমতি চেয়েছে পাই নাই, এরকম যদি হয়ে থাকে তখন আবার দেয়। তবে কারা ওই জেলের মধ্যে থেকেও আপিল করতে পারেন, জেলারের মাধ্যমে করতে হয়, ওইটার মাধ্যম দিয়ে আপিলটা করতে হয়। এটা সিআরপিসি যখন আপনারা পড়বেন ওর মধ্যে আছে জেল আপিল। তারপর আইনের অজ্ঞতা, আইনের অজ্ঞতাকেও আসলে এখন ওভাবে ধরা হয় না, কারণ একজন মানুষকে নিজেকে তো আইন জানার দরকার নাই, তার আপিল করতে হবে এটা তো আইনজীবী বলে দেয়। তো আইনের অজ্ঞতাকেও খুব বেশি একটা যে দিয়েছে তা না, 1-2 বার আর কি মামলার বিভিন্ন মামলায় ধরা হয়েছে। তারপরে আদালতের সংঘাতপূর্ণ সিদ্ধান্ত, এই যে আদালতের সংঘাতপূর্ণ সিদ্ধান্ত, এই জিনিসগুলো আবার গুরুত্বপূর্ণ। আদালতের নিজেরই যদি দ্বান্দ্বিক কিছু সিদ্ধান্ত দিয়ে থাকে যেটা আপনাকে আসলে দ্বন্দ্বে ফেলে দিয়েছিল, আপনি করতে হবে কি করতে হবে না, হ্যাঁ, বা রিভিশন করতে হবে কি করতে হবে না বুঝতে পারছিলেন না, তো এটা আবার কাউন্ট করবে। আবার অনুলিপি সংগ্রহে বা রায় বা ডিক্রি লিখতে বিলম্ব, এটাকে একটা যথেষ্ট কারণ হিসাবে ধরে, যে লাস্টের যে সংঘাতপূর্ণ সিদ্ধান্ত প্লাস রায় ও ডিক্রি লিখতে বিলম্ব হওয়া, বা বিলম্ব যদি আদালতের কোনো কর্মকর্তার ভুলের জন্য হয়ে থাকে, এই জিনিসগুলা লাস্টের এই 3টা পয়েন্ট বর্তমানে কাউন্ট করে। তারপর নাবালক থাকাটা করে, অসুস্থ হওয়াকে করে, আর কৌশলীর ভুল, এই কয়টাকে এখনো যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করে। তবে পর্দানশীলটাকে এবং আইনের অজ্ঞতাটাকে এখন খুব বেশি গুরুত্ব দেয় না, কারণ ব্রিটিশ আমলে এটার উপর বেস করে অনেকবারই বিলম্ব মৌকুফের আবেদন মঞ্জুর হয়েছে। 6, বৈধ অপারগতা, লিগাল ডিসাবিলিটি কাকে বলে আসলে? আপনার অপারগতাটা কখন বৈধ হবে? যে ক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করার
বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি সেই সময় হতে তামাদি মেয়াদ গণনা করতে হবে সেই সময় পর্যন্ত নাবালক উন্মাদ বা জড় বুদ্ধি থাকে। অর্থাৎ যখন আপনার একটা মামলা করার রাইট জন্মালো অথবা আপনি আপনার বিরুদ্ধে একটা মামলা হলো, হ্যাঁ, এই সময়টায় ধরেন একটা জমি নিয়ে মামলা, ঠিক আছে, তো তো মামলা হলো, কিন্তু মামলার ধরেন সেই জমি ওই অভিভাবক মারা গেছে, তার বাচ্চা উত্তরাধিকারী হয়েছে, সে তো নাবালক, বা একজন মারা গেছে, তার একটা উন্মাদ সন্তান রেখে গেছেন, আহ সে জমিটার মালিক হলো, তো ওটা নিয়ে ধরেন একটা মামলা হলো, বা জড় বুদ্ধি সম্পন্ন যদি হয়ে থাকে, সেটাও যদি হয়, তাহলে এই তিনটা ক্ষেত্রে সে যতদিন না সাবালক না হবে ততদিন পর্যন্ত এই তামাদি সময়সীমাটা থেমে থাকবে। মনে করেন একটা ব্যক্তি 11 বছর যখন তার ছিল, তখন সে একটা জমির মালিক হয়েছে এবং মালিক জমিটা নিয়ে ধরেন মামলার কারণটাও সৃষ্টি হয়েছে, কিন্তু 11 বছরের নাবালক তার মামলা করতে পারে না। সে যেদিন 18 বছর হবে সেই দিন সে মামলা, ওই যে সময় পর্যন্ত তার তামাদি সময়সীমাটা মানে স্টপ হয়ে থাকবে। আবার উন্মাদ থাকলে যতদিন না সে সুস্থ হবে ততদিন পর্যন্ত। আবার জড় বুদ্ধি সম্পূর্ণ হচ্ছে প্যারালাইজ বোঝায় অনেক সময়, আবার অটিস্টিক বাচ্চাদেরও কিন্তু বুদ্ধিটা একটু অল্প থাকে। আবার প্যারালাইজড হয়ে গেলেও দেখা যায় যে এক সাইড কাজ করে কাজ করে না, এই টাইপের। তো এই তাদের এই অপারগতা থেকে তারা যখন মুক্তি পাবেন, সুস্থ পাবেন, তখন তাদের তামাদি সময় শুরু হবে। তবে মামলা যখন তারা করার রাইট পেয়েছে তখন যদি তারা সুস্থ থাকে এবং তারপরে যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু এই বৈধ অপারগতা সেক্ষেত্রে কাজে দিবে না। কারণ তামাদি একবার শুরু হলে সে চলতেই থাকবে বিরামহীন গতিতে, ঘড়ির মতন সে চলতে থাকে, সে আর থামে না, অবিরাম। এই কারণে যখন মামলা করার অধিকারটা সে পায়, তখন যদি সে নাবালক থাকে, উন্মাদ থাকে, জড় বুদ্ধি সম্পন্ন থাকে, তাহলে এর অবসানের পর বা যখন তার অপারগতা থাকবে না, তখন হচ্ছে সে মামলা করার অধিকারটা পাবে আর কি। ততদিন পর্যন্ত তার তামাদি সময়সীমাটা বন্ধ, স্টপ হয়ে থাকবে। একে তাহলে বলছে যে ক্ষেত্রে মামলা বা কার্যধারা দায়ের করার বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিলের অধিকারী ব্যক্তি সেই সময় হতে তামাদি মেয়াদ গণনা করতে হবে যে সময় হতে সেই সময় নাবালক, উন্মাদ বা জড় বুদ্ধি থাকে। সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি তার উপরোক্ত অপারগতার অবসান হবার পর বা অপারগতা না থাকলে প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে, মানে ওই যে অনুচ্ছেদ যেটা আছে বা 1908 সালের দেওয়ানি কার্যবিধির 48 ধারায় বর্ণিত যে মেয়াদের মধ্যে সে উহা করতে পারত, সেই মেয়াদের মধ্যে মামলা বা কার্যধারা দায়ের বা দরখাস্ত দাখিল করতে পারবে। দুয়ে বলছে যে ক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি যেই সময় হতে তামাদি মেয়াদ গণনা করতে হবে সেই সময় উপরে বর্ণিত যে কোনো দুটি অপারগতার অবসান হবার পূর্বেই সে আরেকটি অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তি তার উভয় অপারগতা অবসান হবার পর অপারগতা না থাকলে উপরে বর্ণিত যে মেয়াদের মধ্যে সে উহা করতে পারতো, মানে মামলা আর কি করতে পারতো, সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করতে পারবে। তো এই যে 6, এটা কিন্তু মূল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে, আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে, বা অন্য দরখাস্তর ক্ষেত্রেও এটা প্রযোজ্য হচ্ছে। কিন্তু আমরা 5 ধারাটাতে দেখেছি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। এটা কিন্তু একটা এমসিকিউ এর পয়েন্ট। তো 2 নম্বরে হচ্ছে দুইটা ডিসএবিলিটি হবে। মনে করেন একজন ব্যক্তি নাবালক, তারপরে আবার নাবালক থাকা অবস্থায় সে আবার জড় বুদ্ধি সম্পন্ন বা পাগল হয়ে গেল, তাহলে তার দুটা ডিসএবিলিটি চললো, একটা শেষ না হতে হতেই কিন্তু আরেকটা শুরু হতে হবে। এই সে সাবালক হবে, সুস্থ হবে, তারপর তার বিরুদ্ধে তার মামলা করার যে অধিকারটা, তামাদি সময়সীমা শুরু হবে যেদিন সে সুস্থ হবে, মানে তার এই দুটা ডিসএবিলিটি যেদিন শেষ হবে সেই দিন থেকে তামাদি গণনাটা শুরু হবে। মনে করেন সে আহ যখন মামলা করার অধিকার পেয়েছে বা তার বিরুদ্ধে কেউ মামলা করার অধিকার পেয়েছে, সেক্ষেত্রে তার বয়স ছিল মনে করেন তখন
13 বছর, তারপরে তার 18 যেদিন হলো, তার হওয়ার আগে 17 বছর বয়সে সে পাগল হয়ে গেল। তারপর সে সুস্থ হলো মনে করেন 32 বছর বয়সে, যে সেই দিন থেকে তার তামাদি মেয়াদটা শুরু হবে। যে 32 বছরে সে সুস্থ হলো, পাগল উন্মাদ থেকে সে সুস্থ নর্মাল মানুষ হলো, সেদিন থেকে তার তামাদি মেয়াদটা শুরু হবে। এই পর্যন্ত কিন্তু এই যে 13 বছর থেকে শুরু করে তার এই সময় পর্যন্ত তার তামাদি সময়সীমাটা বন্ধ হয়ে থাকে। যে ক্ষেত্রে অনুরূপ কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত তার অপারগতা অব্যাহত থাকে, সেক্ষেত্রে তার আইনানুগ প্রতিনিধি ওই ব্যক্তির মৃত্যুর পর অপারগতা না থাকলে উপরে বর্ণিত যেই মেয়াদের মধ্যে ওয়াক করা যেত সেই মেয়াদের মধ্যে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করতে পারে। মনে করেন যে ব্যক্তি মামলা করার অধিকার পেয়েছিল সে ছিল হচ্ছে জড় বুদ্ধি সম্পন্ন। তো জড় বুদ্ধি সম্পন্ন কোনোদিনই সে সুস্থ হয়নি, মারা গেছে ওই অবস্থাতেই। তো তখন তার উত্তরাধিকারী কাছে কিন্তু প্রপার্টি চলে যাচ্ছে, তখন তার উত্তরাধিকারী আসলে মামলা করার অধিকারটা পাচ্ছে বা তাদের বিরুদ্ধে মামলা করার অধিকারটা আসতেছে। তো সেক্ষেত্রে উত্তরাধিকারী যদি মাইনর না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সে হচ্ছে মামলাটা করতে পারবে। আবার সে যদি মাইনর থাকে, সে যতদিন মাইনর থাকবে ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে তো আমাদের সময়সীমাটা স্টপ হয়ে থাকবে। চারে বলছে যে ক্ষেত্রে উপরিউক্ত ব্যক্তির মৃত্যুর তারিখে তার আইনানুগ প্রতিনিধি অনুরূপ কোন অপারগতায় পতিত হয়, সেক্ষেত্রে 1 ও 2 উপধারায় বিধিত বিধানসমূহ প্রযোজ্য হবে। ওই যে মারা গেল, তখন যাকে রেখে গেল সে আবার মাইনর, তাহলে সে একটা অপারগ। তো তখন তার সেই রেখে যাওয়া সন্তান, সে যেদিন সাবালক হবে সেদিন মামলা করবে, বা সে যদি উন্মাদ হয়ে থাকে যেদিন সে সুস্থ হবে সেদিন সে মামলা করা তার তামাদি সময়সীমাটা আর কি কাউন্ট হওয়া শুরু হবে। বৈধ অপারগতা বা অযোগ্যতা বা লিগ্যাল ডিসাবিলিটি যেটা, সেটা হচ্ছে তামাদি আইনের 3 ধারা অনুসারে নিম্নলিখিত বিষয়গুলো বৈধ অপারগতা বা অযোগ্যতা। একে বলছে শিশু আইন নাবালক, 18 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে নাবালক বলছে শিশু আইন অনুযায়ী। আবার তামাদি দেওয়ানিতে বোধহয় 16 বছর পাবেন, বা শিশু আইনটাতেও আগে 16ই ছিল, পরে হচ্ছে জাতিসংঘ সাথে আমাদের একটা চুক্তির পরবর্তীতে এটাকে আবার 18 করা হয় সংশোধনী করে। তার আগে হচ্ছে শিশু ছিল 16 বছরের। তো পাগল বা উন্মাদ, যে ব্যক্তি প্রশ্ন শুনে উত্তর দিতে পারে না তাকে বলা হচ্ছে উন্মাদ। মানে বলছে তুমি ভালো আছো, সে উত্তর দিল আমি ভাত খাইছি। মানে একটা প্রশ্ন করে না, উত্তর দেয় আরেকটা, বোঝেই না, এটারে বলা হচ্ছে পাগল বা উন্মাদ। জড় বুদ্ধি, যে কাজের ফলাফল বোঝে না। অনেক বাচ্চারাই আছে এই যে অটিস্টিক যারা, তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু আবার খুব ভালো পারে, ম্যাথটা সলভ করতে পারছে, কিন্তু আবার নর্মাল কাজের ফলাফল বোঝে না। হ্যাঁ, এটা আবার প্যারালাইজড হয়ে গেছে, তাদেরও ব্রেন ঠিক কাজ করে না, মাঝে মাঝে করে, কাজের ফলাফল অতটা বুঝে টুঝে না, এরকম আর কি। মেয়াদ গণনা স্থগিত, উপরের 3টি বিষয়ের যে কোনো একটি দ্বারা আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত তামাদি মেয়াদ গণনা বন্ধ থাকবে। এটা হচ্ছে 6-1 বলছে। 2 কি বলছে, ডাবল বা ট্রিপল ডিসাবিলিটির কথা বলছে, যে একজন ব্যক্তির বৈধ অপারগতা অবসান না হওয়ার আগেই কিন্তু আরেকটা শুরু হইতে হবে। একটা অবসান হয়ে কিছুদিন টাইম নিয়ে আবার আরেকটা আসছে তাহলে কিন্তু হবে না। একটা ডিসাবিলিটি শেষ হতে না হতেই আরেকটা ডিসাবিলিটিতে সে আক্রান্ত হবে, তাহলে সেই দ্বিতীয় ডিসাবিলিটি যখন সে অতিক্রম করবে সেদিন থেকে তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে, ততদিন পর্যন্ত এটা বন্ধ থাকবে। তারপরে 6-3 বলছে মৃত্যুর ফলাফল, যদি আক্রান্ত ব্যক্তি এই ডিসাবল ব্যক্তি মারা যান তবে তার প্রতিনিধি উক্ত অধিকারটা পাবে মামলা করার। এবং 6-4 যে বলছে যে বৈধ প্রতিনিধি উপরে উল্লেখিত আইনগত অপারগতা দ্বারা আক্রান্ত হলে, এই যে মারা গেল একজন ব্যক্তি, তার প্রতিনিধি অধিকার পেল মামলার, কিন্তু অধিকার পেলে কি হবে, সে তো বাচ্চা, তাহলে সে বাচ্চা থেকে যখন বড় হবে 18 বছরের হবে, সাবালক হবে, তখন সে মামলা করতে পারবে, সেদিন থেকে তার তামাদি মেয়াদটা গণনা শুরু হবে। নোটে বলছে অত্র ধারাটি মূল মামলা, আপিল, রিভিশন, দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য। এই ধারাটি প্রারম্ভিক অযোগ্যতার ক্ষেত্রে প্রযোজ্য।
প্রারম্ভিক অযোগ্যতা বলছে একটা মামলা শুরুর ক্ষেত্রে প্রযোজ্য, মানে মূল মামলার ক্ষেত্রে করা যাচ্ছে বলে এটাকে ইউজ করা যাচ্ছে বলে প্রারম্ভিক অযোগ্যতার ক্ষেত্রে প্রযোজ্য বলা হচ্ছে। ক নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার প্রাপ্ত হয়, এর 4 বছর পর সে সাবালক হয়। সাবালক হওয়ার তারিখ হতে 3 বছরের মধ্যে যে কোনো সময় সে মামলা, মানে এই মামলা ভাড়া আদায়ের মামলাগুলো করা তামাদি সময়সীমা 3 বছর। তো সে হচ্ছে 4 বছর পর সাবালক হয়েছে, যেদিন থেকে সাবালক হলো ওই দিন থেকে 3 বছরের মধ্যে তাকে মামলাটা করতে হবে। তারপরে খ কি যেন বলছে, খ নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার প্রাপ্ত হয়, এই অধিকার লাভের পর কিন্তু নাবালক থাকাকালে সে উন্মাদ হয়ে পড়ে, মানে যে ডাবল ডিসাবিলিটি, নাবালক থাকাকালে সে আবার পাগল হয়ে যাচ্ছে। তার নাবালকত্ব ও উন্মাদ অবস্থার অবসানের তারিখ হতে তামাদি মেয়াদ গণনা, মানে সে সাবালক হবে তারপরেও সেই সাথে সেদিন সুস্থ হবে, সেদিন থেকে তার তামাদি মেয়াদ মানে মামলা করার যে সময়সীমা সেটা কাউন্ট হবে। যেমন মামলা করার সময়সীমা কিভাবে কাউন্ট হয়, যেদিন আপনার মামলার ঘটনাটা ঘটে সেদিনটাকে কিন্তু বাদ দেয়, হ্যাঁ, তার পরের দিন থেকে, কারণ ওই দিন তো আপনি বুঝে উঠতে পারবেন না মামলা করতে হবে কি হবে না, তারপরের দিন থেকে মামলার সময় শুরু হয়। বা আপিলের ক্ষেত্রগুলোতে যেদিন রায় হয় সেদিনটা বাদ যায়, যেদিন ডিক্রি ঘোষণা করবে ওই দিনগুলো বাদ যাবে। তারপর সার্টিফাইড কপি তোলার সময়গুলো বাদ যায়, যে তামাদি গণনাটা শুরু হয়। তো এই যে শুরুটা, এই শুরুটা হওয়াটা যদি সে নাবালক থাকে তাহলে স্টপ হয়ে থাকে, শুরুটাই আর হয় না। 7 কতিপয় বাদী বা দরখাস্তকারীর একজনের অপারগতা। মনে করেন দরখাস্তকারী বা আপিলকারী বা বাদী অনেকগুলা, সেক্ষেত্রে আসলে কি হবে? সেক্ষেত্রে ধরেন একজন নাবালক বা উন্মাদ, সেক্ষেত্রে আসলে সমাধানটা বাকিরা সুস্থ, সেক্ষেত্রে সমাধানটা কি হবে? আমাদের কি ওই একজনের জন্য বন্ধ থাকবে নাকি চলতে থাকবে, বাকি জনের বিরুদ্ধে তার বিরুদ্ধে থেমে থাকবে? যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী এবং তাদের একজন উপরোক্ত প্রকারের অপারগতা বা তার সম্মতি ছাড়াই দায় মুক্ত করা চলে, সেই ক্ষেত্রে তাদের সকলের প্রতিকূলেই তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। অর্থাৎ যে ক্ষেত্রে কতিপয় মানে অনেকগুলো বোঝাচ্ছে ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী, তাদের একজন উপরোক্ত প্রকারের অপারগতা, মানে যে 6 ধারার যে 3টা অপারগতার কথা বলছে, জড়বুদ্ধি, পাগল অথবা নাবালক, এই 3 অপারগতার মধ্যে একটার মধ্যে সে পড়ে এবং তার সম্মতি ছাড়াই দায় মুক্ত করা চলে, মানে এটা মনে করেন অর্থ মামলার টাইপের মামলা। সেক্ষেত্রে ধরেন যৌথ ব্যবসা আছে, তো তাকে বাদ দিয়ে বাকিরা ব্যবসা করে আসলে দায় মুক্ত করতে পারে। সেক্ষেত্রে তাদের সকলের, মানে যে ডিসএবল, লিগালি যে ডিসএবল, তার বিরুদ্ধেও তামাদি মেয়াদ চলতে থাকবে। কারণ তাকে বাদ দিয়েই মনে করেন 5 ভাইয়ের ব্যবসা, 1 ভাই ছোট, বাট এটা যৌথ ব্যবসা, সে ছোট বলে ব্যবসা থেমে নাই, তাকে বাদ দিয়েই কিন্তু তারা দায় মুক্ত হতে পারে। তো সেক্ষেত্রে এই ছোট যে ভাই তার বিরুদ্ধেও তামাদি সময় চলতে থাকবে। কিন্তু যে ক্ষেত্রে অনুরূপভাবে দায়মুক্ত করার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত বা উপরোক্ত অপারগতা অবসান না হওয়া পর্যন্ত তাদের কারোর প্রতিকূলে তামাদি মেয়াদ অতিবাহিত হইবে না। আর যে ক্ষেত্রে তাদের সকলের প্রতিকূলেই তামাদি মেয়াদ অতিবাহিত হতে পারে, কিন্তু যে ক্ষেত্রে ধরেন এই অযোগ্যতা তাকে বাদ দিয়ে এই তামাদিটা মনে করেন দায় মুক্ত হওয়া সম্ভব না, হ্যাঁ, যে ডিসএবল রয়েছেন তাকে বাদ দিয়ে ধরেন এই দায় মুক্ত হওয়াটা সম্ভবই হচ্ছে না, সেক্ষেত্রে আবার তামাদিটা সবার ক্ষেত্রেই বন্ধ থাকবে। যতদিন না পর্যন্ত সেই ডিসএবিলিটির অবসান না ঘটছে ততদিন পর্যন্ত সবার ক্ষেত্রে বন্ধ থাকছে। কিন্তু যদি সেই ডিসএবল ব্যক্তিকে বাদ দিয়ে সম্ভব হয় তাহলে সবার বিরুদ্ধে তামাদি সময়সীমা গণনা শুরু হয়ে যাবে, ডিসএবল ব্যক্তির বিরুদ্ধেও শুরু হয়ে যাবে।
কয়েকজন বাদী বা আপিলকারী বা দরখাস্তকারীর মধ্যে একজনের আইনগত অক্ষমতার জন্য যদি তাদের দায়মুক্ত হতে অসুবিধা না হয় সেক্ষেত্রে তামাদি মেয়াদ চলবে, যেমন অর্থ মোকদ্দমা। কয়েকজন বাদী বা আপিলকারী বা দরখাস্তকারীর মধ্যে একজনের আইনগত অক্ষমতার জন্য যদি তাদের দায়মুক্ত হতে অসুবিধা হয় সেক্ষেত্রে তামাদি মেয়াদ চলবে না, যেমন ভাগ বাটোয়ারার যে মামলাগুলো থাকে অনেক সময় ভাগ বাটোয়ারা হলে পরে আবার ছোট ভাইরা বলে যে আমি ছোট ছিলাম, আমাকে ঠকায় ভালো ভালো জায়গাগুলো বড় ভাইরা নিয়ে নিচ্ছে। এরকম অনেক কাহিনী হয়। এই কারণে এই বাটোয়ারার মামলাগুলোতে এমনি জটিল মামলা, চলেও বছরের পর বছর। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা শান্তিপূর্ণভাবে করে ফেললে ভালো। তো এই সকল ক্ষেত্রগুলোতে আবার একজনকে বাদ দিয়ে আসলে সম্ভব হয় না। এই কারণে এইগুলো আবার ওই সে কবে বড় হবে, কবে উন্মাদ থাকলে সুস্থ হবে ততদিন পর্যন্ত এটা তামাদি সময়সীমাটা বন্ধ থাকে। তারপরেও দেখা যায় পাগল বা জড় বুদ্ধি সম্পন্ন হলে সুস্থ হওয়ার সম্ভাবনাই নাই, এরকম দেখলে আবার নিজেদের মধ্যে বসে ওরা ঠিক করে নেয় বা আদালতের সাথে কথা বলেও তখন এটার একটা মীমাংসা করে। তবে আপনাদের একাডেমিক ভাষাতে এটাই আছে, তাই পরীক্ষার হলে আপনারা এটাই দিবেন যে বাটোয়ারার ক্ষেত্রগুলোতে তামাদিটা যদি ডিজাবল থাকে একজন তাহলে এটা স্টপ হবে, থাকবে যেদিন সে ডিজাবিলিটিটা ওভারকাম করবে সেদিন থেকে তামাদি গণনা শুরু হবে। এখানে একটা উদাহরণে বলছে কয়েকটি ফার্মের নিকট দেনাগ্রস্ত, খ গ ঘ সেই ফার্মের অংশীদার, খ উন্মাদ, গ নাবালক, ক এবং গ এর সম্মতি ছাড়াই ঘ দেনাদার ককে দায়মুক্ত করতে পারে। এক্ষেত্রে খ গ ঘ সকলের প্রতিকূলে তামাদি মেয়াদ অতিবাহিত হবে। অর্থাৎ তাদের দুজনকে বাদ দিয়ে এই অংশীদারি ফার্ম না, ফার্মে তো দেখা যায় যে চলে, দোকানগুলাতেও দেখবেন যে বিশেষ করে হিন্দুদের অনেক জয়েন্ট আছে, ব্যবসা আছে, বা শুধু ডায়মন্ডের ব্যবসা, গোল্ডের ব্যবসা, এগুলা দেখবেন ফ্যামিলি বংশ পরম্পরায় থাকে, এদের চলতেই থাকে ব্যবসাগুলা। তো ভাই বোন ছোট থাকলেও বড়রা ব্যবসাগুলা চালাচ্ছে, এগুলা চলতে থাকে। এগুলোতে আসলে তামাদি সময়সীমা বন্ধ করার দরকার লাগে না, কারণ তারাই এটাকে চালাই যেতে পারে। কয়েকটি ফার্মের নিকট দেনাগ্রস্ত, চ ছ বর্গিত এই ফার্মের অংশীদার, চ ছ উন্মাদ ও নাবালক, চ এবং ছ সুস্থ না হওয়া পর্যন্ত বা বর্গিত সাবালক না হওয়া পর্যন্ত। ও আচ্ছা, এই জায়গাটাতে এই নাবালকের আগে বর্গিত হবে এটা, এবং এর পরে এখানে বর্গিত হবে। এরা এই তিনজনাই যেহেতু ডিসেবল, তাই তাদের বিরুদ্ধে আসলে এটা সম্ভব হচ্ছে না, কারণ তিনজনাই ফার্মের কোনো না কোনো ভাবে ডিসেবল। তো তারা যেদিন সাবালক হবে আর কি, বা সুস্থ হয়ে উঠবে, সেদিন থেকে তামাদি মেয়াদ শুরু হবে। 8 বিশেষ ব্যতিক্রম। 6 বা 7 ধারার কোনো কিছুই অগ্রগয়ের অধিকার বলবতের মামলায় প্রযোজ্য না। যে মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের বা দরখাস্ত দাখিল করতে পারবে সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসান বা মৃত্যুর পর, তা উক্ত ধারাদয়ের কোনো কিছুই 3 বছরের অধিক বর্ধিত করেছে বলে গণ্য হবে না। মানে কি? মানে এই যে ছাড় দিচ্ছে 6-এ 7-এ, এই ছাড়টা আসলে টাইমটা কিভাবে হবে? মনে করেন একটা ব্যক্তি 1 বছর বয়স ছিল তখন মামলা করার অধিকার পেল, আর ওটা মনে করেন সুনির্দিষ্ট প্রতিকারের 8 ধারার মামলা। 8 ধারার মামলা তামাদি মেয়াদ কত সুনির্দিষ্ট প্রতিকারের? বলেন তো কত 8 ধারার মামলা? 12 বছর। 12 বছর ম্যাডাম। জি ম্যাম। 1 বছরের বয়সে সে মামলা করার রাইট পেয়েছিল। এখন সে তো সাবালক হবে 18-তে, তার মানে 18 হতে হতে তার পূর্ণ সময়, তামাদির যে পূর্ণ সময় সেটাই কিন্তু সে পার করে ফেলছে, 12 বছর শেষ হয়ে গেছে। আমাদের পুরো সময় যেহেতু তার শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে সে যেদিন সাবালক হবে সেদিন থেকে সে 3 বছর সময় পাবে। 12 বছর সময় কিন্তু সে পাবে না 8 ধারার মামলা করতে, কারণ সে নাবালক থাকা অবস্থাতেই 12 বছর পূর্ণ কাটাই দিছে। তাই এক্ষেত্রে সে যেদিন সাবালক হবে সেদিন থেকে সে সর্বোচ্চ
3 বছর সময় পাবে। এইখানে একটা মজার উদাহরণ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এটা আবার সুবিধাও হয়। কেমন? মনে করেন কোন একটা মামলা তামাদি সময় 1 বছর, সেটা সে নাবালক অবস্থায় পার করে ফেলছে। সেদিন সে যেদিন থেকে সাবালক হবে সেদিন থেকে সে 3 বছর সময় পাবে। বরঞ্চ সে সুস্থ থাকলে বা সাবালক থাকলে 1 বছর পাইতো, কিন্তু সে যেদিন সাবালক হবে সেদিন থেকে ওই মামলার ক্ষেত্রে কিন্তু সে 3 বছর সময় পাবে। 3 বছরের মধ্যে তাকে মামলা করতে হবে। এটা হচ্ছে একটা সুযোগও। আবার এই টাইপের এমসিকিউ গুলো যখন আসে, অনেকেই সে বলবে যে সর্বোচ্চ 1 বছর পাবে, বা 9 ধারা হইলে বলবে যে সুনির্দিষ্ট 6 মাস পাবে, কিন্তু না, 3 বছর পায়। যদি সে নাবালক থাকা বা অন্য কোনো অপারগতা, এই যে বাকি 2 অপারগতার সময় সে পূর্ণ সময়টা শেষ করে ফেলে, তাহলে সে যেদিন মামলা করার যোগ্যতা সম্পূর্ণ হচ্ছে সেই দিন থেকে সে 3 বছর সময় পাবে। কিন্তু যেগুলার সময়সীমা অনেক বেশি সেক্ষেত্রে সে লস হচ্ছে। কিন্তু যেগুলার আসলে 3 বছরেরও কম সময়, নর্মালি মামলা আমাদের সময়, সেক্ষেত্রে কিন্তু সময়টা যদি সে ডিসাবিলিটির মাধ্যমে পার করে দেয় তাহলে কিন্তু সে একটু সময়টা বেশি পাচ্ছে। এখানে আসলে ওইটুকু সংশোধন করে দেওয়া উচিত ছিল যে সর্বনিম্ন সময় পাবে, বা যেটা অরিজিনাল সেটা পাবে, বা 3 বছর, এইভাবে একটু সংশোধন করে দেওয়া উচিত ছিল 8 ধারাটা। তো যাই হোক, এখানে তাহলে বলছে 6 বা 7 ধারার কোনো কিছুই অগ্রগয়ের অধিকারে বলবৎের মামলায় প্রযোজ্য না। অগ্রগয়ের মামলা বোঝেন আপনারা? বলতে পারেন কেউ অগ্রগয়ের মামলা কাকে বলে? মিস। আরে ইংরেজি বলতে বলি নাই তো, মামলাটা কি সেটা বল। এটা হলো আমার সম্পত্তি বা আমার বাবার সম্পত্তি আমার ভাই আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে, সেই সম্পত্তিটা আমি কিনতে চাই, সেই জন্য আমি কোর্টে মামলা করতে পারি। প্রিএমশন মেইনলি হচ্ছে আপনার দাগের, যদি কারোর পরপর দাগের যদি জমি বিক্রি করতে হয় তাহলে আশেপাশের যে দাগেররা আছে তাদেরকে আসলে জানাতে হয় আর কি, যে আমি জমিটা বিক্রি করতে চাই। তো তখন হচ্ছে তারা যদি ওই টাকা দিয়ে কিনতে পারলো, আর না হলে আপনার চাওয়া যদি বেশি টাকার হয় সেক্ষেত্রে তারা যদি না কেনে তখন আপনি অন্যের কাছেও বিক্রি করতে পারেন, কিন্তু প্রথমে তাদেরকে জানাতে হবে। তো বর্তমানে কোর্টে দেখা যায় যে যেমন আমরা ফ্ল্যাটের তো পাশে আরেকটা ফ্ল্যাট থাকে, তাই বলে কি পাশের ফ্ল্যাটদেরকে না জানায় তো ফ্ল্যাট বিক্রি করে? তো তাই বলে কি তারা প্রিএমশনের মামলা করতে পারবে? আসলে লিগালি তারা পারে করতে, কিন্তু বর্তমানে কোর্ট দেখা যাচ্ছে যে উত্তরাধিকারী সূত্রে যে প্রপার্টি গুলো পাচ্ছে সেগুলোর ক্ষেত্রে প্রিএমশনটাকে গ্রহণ করছে। তো প্রিএমশনের ক্ষেত্রে এই ডিসাবিলিটিটাকে রাখে নাই, কারণ কবে কে বড় হবে ততদিন পর্যন্ত আপনি জমি বিক্রি এগুলো থামাই রাখবেন? এটাও তো নিজেদের প্রয়োজনের একটা ব্যাপার আছে, যে হঠাৎ করে প্রয়োজন হলো আপনি একটা প্রপার্টি বিক্রি করবেন, তো কে কবে ডিসাবল মানুষ সুস্থ হবে তারপর আপনি করবেন। তো এই কারণে 6 এবং 7 ধারার যে সুযোগ এটা আসলে অগ্রগয়ের ক্ষেত্রে দেয় নাই। এটা এমসিকিউ আসে যে 6 এবং 7 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য না। যেই মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের বা দরখাস্ত দাখিল করতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসানে বা মৃত্যুর পর, তা উক্ত ধারাদয়ের কোনো কিছুই 3 বছরের অধিক বর্ধিত করেছে বলে গণ্য হবে না। অর্থাৎ যে মেয়াদের মধ্যে মামলা অবশ্যই দায়ের করতে হবে বা দরখাস্ত করতে হবে বা ধরেন আপিল করতে হবে, তো সংশ্লিষ্ট ব্যক্তির অপারগতার অবসানে বা মৃত্যুর পর তা উক্ত ধারাদয়ের কোনো কিছুই 3 বছরের অধিক বর্ধিত করেছে বলে গণ্য হবে না। অর্থাৎ সময়সীমা হয়তোবা ওই মামলার সময়সীমা ছিল 20 বছর, বা সেই মামলার সময়সীমা ছিল 60, মানে অনেক বেশি, 60 বছর হলে তো আসলে মরে যে আরেক উত্তরাধিকারী আসে, তো ধরেন 60 বছরই হলো বা 20 বছরই হলো বা 12 বছরই হলো, বাট ওইগুলা সবকিছুই হচ্ছে ডিসাবিলিটির মাধ্যমে পার করে গেল। সেক্ষেত্রে কি সে আবারও 20 বছর সময় পাবে বা আবারও পূর্ণ 12 বছর পাবে? না, সর্বোচ্চ 3 বছর পাবে সময়। উদাহরণে ক নাবালক থাকাকালে মিরাজ দায়েরের জন্য মামলা করার অধিকার লাভ করে, এর 11 বছর পর সে সাবালক হয়। অত্র আইন অনুসারে ক মামলা দায়ের করার জন্য মাত্র অবশিষ্ট 1 বছর সময় পায়, মানে মিরাজ আদায়ের অধিকারের মামলা 1 বছরের মধ্যে করতে হয়। কিন্তু
6 ধারা এবং অত্র ধারা অনুসারে সে আরো 2 বছর অতিরিক্ত পাচ্ছে, অর্থাৎ সাবালক হবার পর 3 বছরের মধ্যে সে মামলা দায়ের করতে পারছে। যেমন ওই যে বললাম, আপনি ধরেন সুনির্দিষ্ট 9 ধারায় পান মাত্র 6 মাস, এখন নাবালক থাকা অবস্থায় 6 মাস পার হয়ে গেছে, পরে কিন্তু আপনি 3 বছর পাবেন। এটা হচ্ছে একটা সুযোগ। আর বলা চলে যে তামাদি আইনের খুদু এটা একটা, এই 8 ধারাটাকে সেভাবে একটু সংশোধনী করে দেওয়া উচিত। এই উদাহরণ দুটা একটু পড়ে নিয়েন, একই টাইপের হবে, রিডিং দিলেই পারবেন। ম্যাম, ওই অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, নোটের প্রথমে বলছে 6 এবং 7 ধারার কোনো কিছু অগ্রগয়ের ক্ষেত্রে প্রযোজ্য না। 2 বলছে অত্র ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি তার সম্পূর্ণ তামাদি সময়সীমা অযোগ্যতার মধ্য দিয়ে অতিক্রম করে দেয়, সেক্ষেত্রে সে সুস্থ হবার পর সর্বোচ্চ 3 বছর তামাদি সময়সীমা পাবে। যেটা বলছিলাম, তামাদি একবার চলা শুরু করলে আর থামে না, বিরামহীন ভাবে সে চলে। এই কারণে ধরেন একটা ব্যক্তি যখন মামলা করার রাইট পেল তখন তার বয়স 19 বছর, কিন্তু যেদিন তার মামলা করার অধিকার জন্মালো তার পরের দিন মনে করেন সে গাড়ি অ্যাক্সিডেন্টে জড় বুদ্ধি সম্পন্ন হয়ে গেল, হ্যাঁ, তাতে কিন্তু তার তামাদি থেমে থাকবে না, কারণ সেটা একবার শুরু হয়ে গেছে। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা যদি মামলা করার অধিকার জন্মানোর আগেই হতো তাহলে তার তামাদি সময়টা বন্ধ থাকতো, কিন্তু যেহেতু একবার শুরু হয়ে গেছে তামাদি, আপনি তারপরে পাগল হয়ে যাক, সে জড় বুদ্ধি সম্পন্ন হয়ে যাক, তার তামাদি সময়সীমা থেমে থাকবে না, কারণ সুস্থ অবস্থায় সেটা শুরু হয়ে গেছে। একবার তামাদির মেয়াদ অতিবাহিত হতে আরম্ভ হলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না। তবে শর্ত থাকে, যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে, সেক্ষেত্রে যতদিন তার উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত হওয়ায় স্থগিত থাকবে। তবে শর্ত কি দিচ্ছে, যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে, সেক্ষেত্রে যতদিন তার উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত হওয়ায় স্থগিত থাকবে। পাওনাদারের, যিনি টাকা পাবে আর কি, পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্টের যে দায়িত্ব সেটা দেনাদারের উপরে অর্পিত আছে, সেক্ষেত্রে যতদিন তার উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন পর্যন্ত দেনার টাকা আদায়ের মামলা মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে। মনে করেন এটা যিনি অনেক সময় হয় না যে আমরা ধরেন একটা দোকানের মালিক, সে ম্যানেজারের কাছ থেকে টাকা ধার নেয়, হ্যাঁ, এবং সে বলল মনে করেন যে যতদিন পর্যন্ত তুমি এই ব্যবসা ট্যাবসা থেকে খাটায় টাটায় ওইখান থেকে টাকা তুলে নাও বা ইয়ে করো, তো সেক্ষেত্রে যত আচ্ছা শুরু করি তাহলে। দ্বিতীয় প্যারাতে যেটা বলছে, তবে শর্ত থাকে যে যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপরে অর্পিত হয়েছে। মনে করেন একটা দোকানের ম্যানেজার যে, সে হচ্ছে মালিকের কাছ থেকে টাকা নিল এবং সে বলল যে সে 2 লাখ টাকা মনে করেন নিল, এবং সে বলল যে প্রতি মাসে আমার তো একটা বেতন থাকবে, ওখান থেকে আপনি টাকা কেটে নিন। তো প্রতি মাসে ধরেন 5,000 করে মালিক ম্যানেজারের কে যে ধার দিতে 2 লাখ, এভাবে সে নেয়। এখন 5 5 12 60 60,000 টাকা পরিশোধ হয়েছে, এর মধ্যে
এই ম্যানেজার চাকরি ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে। এতদিন তো আসলে তার মামলা করার দরকার ছিল না, কারণ হচ্ছে সে মাস গেলে তার তার আন্ডারেই ছিল, মালিকের আন্ডারেই সে ছিল, তার কাছ থেকে সে টাকাটা কিন্তু আদায় করে নিতে পারছিল। কিন্তু যখন সে চাকরি ছেড়ে দিল তখন কিন্তু আর সে আদায় তো তখন থেকে, যেদিন থেকে আসলে তখন তো তার টাকা আদায়ের সুযোগটা থাকছে না, সেক্ষেত্রে হচ্ছে তার তামাদি সময়সীমাটা শুরু হচ্ছে ওই তারপর থেকে, যেদিন ধরেন সে চাকরিটা ছেড়ে দিল সেই দিন থেকে তাকে 3 বছরে এই টাকা আদায়ের মামলাগুলো করতে হয় হচ্ছে 3 বছরের মধ্যে, তো টাকা পরিশোধের জন্য। তো সে 3 বছর, ওই দিন থেকে 3 বছরের মধ্যে তখন সে মামলাটা করতে পারবে। তার তামাদির যে 3 বছর সময়সীমা, এটা হচ্ছে ওই যেদিন তাকে ব্যবস্থাপনার দায়িত্বে সে আর থাকবে না ওই দিন থেকে এই তামাদি সময়সীমাটা শুরু হচ্ছে। তাহলে এখানে বলছে যে এক্ষেত্রে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনা দায়িত্ব দেনাদারের উপর, মানে যে টাকাটা নিছে দেনাদার তার উপর অর্পিত হয়েছে। সেক্ষেত্রে যতদিন তার উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে। ততদিন তো নিয়ন্ত্রণে ছিল পাওনাদারের সে, যেহেতু তার আন্ডারে ব্যবস্থাপনার দায়িত্ব ছিল, এই কারণে তার মামলা করার প্রয়োজন পড়ে নাই পাওনাদারের। কিন্তু যখন সে ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না দেনাদার, সেই দিন থেকে পাওনাদারের মামলা করার তামাদি সময় শুরু হবে এবং সেই দিন থেকে টাকার ম্যাটারে 3 বছরের মধ্যে মামলাটা তাকে করতে হয়। তো 9 ধারায় বলছে যে তামাদি গণনা একবার শুরু হলে তা পরবর্তী কোনো অক্ষমতা দ্বারা স্থগিত হবে না, মানে একবার শুরু হলে সে চলতেই থাকবে। আপনাদের কিন্তু অনেক সময় পরীক্ষা এমসিকিউ চলে আসে যে একটা মানুষ মামলা করার রাইট পেল, পরের দিনই সে উন্মাদ হয়ে গেল বা জড়বুদ্ধি সম্পন্ন হয়ে গেল, তামাদি গণনা কবে থেকে শুরু হবে? তো আপনারা একদমই মানে কনফিউজড হবেন না, কারণ অলরেডি যেটা শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে, সেটা সে তারপরে পাগল হয়ে যাক, জড়বুদ্ধি সম্পূর্ণ হয়ে যাক, ওটা থামবে না। এই তামাদির সময়সীমা নিয়ে একটু ঘুরায় প্রশ্ন আসে, হ্যাঁ, একটা ফ্যাক্ট দিয়ে দেয় যে তামাদি সময়টা কবে শুরু হবে। তো তামাদি একবার চলতে শুরু করলে তা বিরামহীন ভাবে চলতে থাকবে। আচ্ছা, 10 নম্বরে আর ওই যে 9-এর যে দ্বিতীয় প্যারায় যেটা, এটা থেকেও কিন্তু এমসিকিউ আসে, যে পাওনাদারের প্রকাশ্য আসি হবে না, এটা ওসি হবে, মানে ট্রাস্টি যেটাকে বলে আর কি, তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। তামাদি আইনে ইতিপূর্বে যাই থাকুক না কেন, যে ব্যক্তির উপর সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে সম্পত্তির ট্রাস্ট ন্যস্ত হয়েছে তার বিরুদ্ধে বা তার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে বা সত্যাপিত ব্যক্তির মূল্যভিত্তিক পণ্যের বিনিময়ে সত্যাপিত না হয়ে থাকলে তার বা তাদের হাতের অনুরূপ সম্পত্তি, তাদের হতে অনুরূপ সম্পত্তি হিসাবের বা উহার আয়ের হিসাবের জন্য কোনো মামলা দায়ের করলে তা কখনোই সময়ের দৈর্ঘ্য বাড়িত হবে না। বিশাল কঠিন ভাষায় দেওয়া আছে। তারপরে বলছে এই ধারার উদ্দেশ্য সাধন কল্পে হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গকৃত কোন সম্পত্তি সুনির্দিষ্ট উদ্দেশ্যে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে এবং অনুরূপ সম্পত্তির ব্যবস্থাপক ওয়ার ওসি বলে গণ্য হবে। আচ্ছা, দ্বিতীয় পারাটা সহজ, প্রথম পারায় আসলে কি বলছে? তামাদি আইনে ইতিপূর্বে যাই থাকুক না কেন, মানে এই যে এতগুলা ধারা পড়লেন তাতে যা থাকুক না কেন, সেই ব্যক্তির উপর সুনির্দিষ্ট কোন উদ্দেশ্যে, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে সম্পত্তি ট্রাস্ট ন্যস্ত হয়েছে, মানে
বিশ্বাসপূর্বক সম্পত্তি ন্যস্ত হয়েছে, মানে তাকে ট্রাস্টি করা হয়েছে, তার বিরুদ্ধে বা তার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে। এখন ট্রাস্টি মনে করেন আবার ট্রাস্টির আবার প্রতিনিধি আছে যদি হয়, বা সত্তাপিত ব্যক্তি মূল্য ভিত্তিক পণ্যের বিনিময়ে সত্তাপিত না হয়ে থাকলে, মানে সত্য তার উপর অর্পিত হয়েছে কিন্তু মূল্যের ভিত্তিতে না, মানে মূল্যের ভিত্তিতে হলে তো সে মালিক হয়ে গেল। যে আপনারা যে সত্য কেনেন একটা প্রপার্টির টাকার বিনিময়ে যখন কেনেন তখন তো আপনারা মালিক, কিন্তু ট্রাস্টি বা অন্য কোনো ব্যক্তিকে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে যখন দেয়, ওটা তো তাই সে আসলে ক্রয় করতে পারে না সম্পত্তিটা, কি সম্পত্তিটা বিক্রয়, ডিস্ট্রয়, স্থানান্তর কিছুই সে করতে পারে না, কারণ সে একটা উদ্দেশ্যে তাকে বিশ্বাসপূর্বক তার উপরে সত্যটা অর্পণ করা হয়। তো তার বা তাদের হতে অনুরূপ সম্পত্তির হিসাবের বা উহার আয়ের হিসাবের জন্য কোনো মামলা দায়ের করতে হলে তা কখনোই সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না। মানে জিনিসটা কিন্তু খুব সহজ, কিন্তু খুব জটিল ভাবে লিখছে। বিষয়টা হচ্ছে ট্রাস্ট রিলেটেড মামলাগুলোতে আপনার এই ট্রাস্টের প্রপার্টিতে যদি কোনো আয়ের বিষয়ের হিসাব নিকাশের ব্যাপার থাকে, সেটাতে মামলা করার ক্ষেত্রে তামাদি সময়সীমা দ্বারা সে বাড়িতে হবে না, এটাই মূল কথা বলছে, কিন্তু এটাকে অনেক বেশি ঘুরায় এখানে লিখছে। আর তারপরের প্যারাতে বলছে যে এই ধারার উদ্দেশ্য সাধন কল্পে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গকৃত কোন সম্পত্তি, ওই যে হিন্দুদের থাকে না ওই যে কি বলে এটা দেবোত্তর সম্পত্তি বোধহয়, দেবতাকে উৎসর্গ করে, বা মুসলিমরাও তো ওয়াকফ বা ওয়াকফ বলে করে, তারপর হচ্ছে খ্রিস্টানদেরও তো প্রচুর দাতব্য সংস্থা আছে, তারপর বৌদ্ধদেরও ধর্মীয় আছে কিন্তু অনেক, এদের ধর্মীয় কাজের জন্য অনেক সম্পত্তি দান করে অনেকেই, আবার মুসলিমরা মসজিদ বানানোর জন্য দেয়, তো বা হিন্দুরা মন্দির বানানোর জন্য প্রপার্টি দিয়ে থাকে। তো এই সকল ক্ষেত্রে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে, কোন সম্পত্তি সুনির্দিষ্ট উদ্দেশ্যে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে এবং এই দানগুলোকে ট্রাস্ট হিসাবে ধরা হবে। এবং আপনারা ট্রাস্ট দিয়ে সার্চ দিলে অনেক ট্রাস্ট পাবেন, হ্যাঁ এরকম দানের ক্ষেত্রে অনেক ট্রাস্ট পাবেন যে ট্রাস্ট করে গেছে, যাতে এই সম্পত্তিগুলা কেউ বিক্রয় টিক্রয় না করতে পারে। এবং অনুরূপ সম্পত্তির ব্যবস্থাপক উহার ওসি বলে গণ্য হবে, মানে ট্রাস্টি বলে, ওটার যে ব্যবস্থাপনায় থাকবে তাকে ট্রাস্টি বলে। তাহলে 10-এ যেটা বলছে, ধর্মীয় বা দাতব্য ট্রাস্টের সম্পদ বা সম্পদ হতে আয় সংক্রান্ত ট্রাস্টের বিরুদ্ধে মামলা তামাদি দ্বারা বাধা প্রাপ্ত হবে না, বা অর্থাৎ তামাদি আইন এই ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধু যে ট্রাস্টির বিরুদ্ধে মামলা তাই না, এই ট্রাস্টিও যদি এই আয় সংক্রান্ত ব্যাপারে মামলা করতে চায় সেক্ষেত্রেও তামাদি দ্বারা সে বাধা প্রাপ্ত হবে না। এক কথায় হচ্ছে ট্রাস্টের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য না, কারণ ট্রাস্ট প্রপার্টি গুলোতে হয় কি, এগুলাতে তো আসলে মূল ওনার না, ট্রাস্টিও অনেক সময় নয় ছয় করে, এই কারণে এটা ক্রিমিনাল মামলায় যেমন ছেড়ে রাখে, ঠিক এইটার ক্ষেত্রে এই ছাড়টা এই জন্য দিয়েছে, কারণ আপনার নিজের প্রপার্টি যখন, তখন আপনার কিন্তু মানে আঘাতটা বেশি লাগবে এবং আপনি নিজ দায়িত্বে মামলা করবেন। কিন্তু ট্রাস্টের ক্ষেত্রে হয় যে যাদের জন্য ট্রাস্ট করছে, একটা মন্দিরের জন্য ট্রাস্ট, মসজিদের জন্য ট্রাস্ট, বা গির্জার জন্য ট্রাস্ট করে গেছে, তো গির্জা নিজে তো আর মামলা করতে পারে না, মসজিদ মন্দিরও পারে না, তো যারা দায়িত্বে আছে তারা যদি 9-6 করতেই পারে। তো সেক্ষেত্রে আসলে যদি টাইম ডিউরেশন দিয়ে রাখে তাহলে মামলাগুলো আসলে করা যায় না, এই কারণে এই ট্রাস্টের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিসটা দিয়েছে। কারণ ট্রাস্টের যে মামলাগুলো হয় ট্রাস্টের আয় সংক্রান্ত, এগুলো তো আসলে সিভিল মামলা, ক্রিমিনাল মামলা না, তারপরেও এই জায়গাটাতে তামাদি প্রযোজ্য না বলছে। 11 নম্বরটা আপনাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে বোঝার জন্য একটু জানেন, সেটা হচ্ছে যে আমাদের 12 নম্বরটা নিয়ে 10 নম্বরটা নিয়ে একটু আমার সমস্যা আছে। আচ্ছা একটু পরে 11টা বলে নিয়ে তারপর আপনাদের বন্ধ করে শুনছি। 11তে কি বলছে যে বৈদেশিক চুক্তির উপর মামলা। মনে করেন আপনি, আমাদের দেশে অনেক বিদেশিরা মামলা করে, হ্যাঁ চুক্তি টুক্তি নিয়ে, তখন আসলে তামাদি কিভাবে কাউন্ট হবে? তো আমাদের কোর্টে যদি মামলা হয় আমাদের দেশের ল অনুসারেই হবে। আবার ধরেন চুক্তিটা ওই দেশের
চুক্তি তামাদি আইন দ্বারা হয়েছে, সেক্ষেত্রে আবার ওই দেশের লটাকেই ফলো করা হবে। তো একে বলছে যে বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশের যেসব মামলা দায়ের করা হয় সেগুলো অত্র আইনের বিধিত তামাদির বিধি, অত্র আইন বলতে তামাদি আইনে যে তামাদি সময়সীমা উল্লেখ আছে সেটা দ্বারাই আসলে নিয়ন্ত্রিত হবে। বিদেশে সম্পাদিত চুক্তির উপরে বাংলাদেশে মামলা হলো, হ্যাঁ, চুক্তি মনে করেন বিদেশে হয়েছে, কিন্তু বাংলাদেশের যে তামাদি আইন বা বাংলাদেশের অনুসারে, যেমন এয়ারটেল ব্যবসা করে বাংলাদেশে, গ্রামীণ ফোন ব্যবসা করে, তারপর রবি করে, রবি তো বোধহয় মালয়েশিয়ার কোম্পানি না কোন নরওয়ে কোথাকার কোম্পানি জানো। তো এরা তো কেই আমাদের দেশীয় কোম্পানি না, গ্রামীণ ফোনও আমাদের দেশীয় কোম্পানি না, গ্রামীণ ফোনের কিন্তু ইন্ডিয়াতে অন্য নামে ওদের ব্যবসা। তো সেই দেশের কালচারের সাথে মিল রেখে নাম রাখছে, যেমন গ্রামীণ বাংলা একটা শব্দ, কিন্তু এর ওনার কিন্তু বাংলাদেশ না। তো এরকম বিদেশিরা তো বাংলাদেশের সাথে চুক্তি আবদ্ধ হয়ে বিভিন্ন ব্যবসা করে, তো এই সংক্রান্ত মামলাগুলো তারা কোথায় করে? বাংলাদেশ করেই তো করে। তো ওক্ষেত্রে বাংলাদেশের যে তামাদি সময়সীমা সেটা ধরা হবে। 2 নম্বরে বলছে যে বিদেশি সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে দায়েরকৃত মামলার ক্ষেত্রে বিদেশি কোনো আইনের বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে দায়েরকৃত মামলার ক্ষেত্রে বিদেশি কোনো আইনে তামাদি সংক্রান্ত বিধি জবাব স্বরূপ গ্রাহ্য হবে না। তবে যদি সেই বিধি অনুসারে চুক্তিটির পরিসমাপ্তি ঘটে থাকে, মানে ওই যে বিদেশের ল অনুসারে চুক্তিটার টার্মিনেশনের যে টাইমটা, এটা যদি ওই বিধি অনুসারে ওখানের যে শর্তগুলো আছে সেটা অনুসারেই যদি টার্মিনেট হয় চুক্তিটা, সেক্ষেত্রে হচ্ছে উক্ত বিধি অনুসারে নির্ধারিত সময়কালে সংশ্লিষ্ট পক্ষগণ সেই দেশের স্থায়ী বসবাস করে থাকে, সেক্ষেত্রে ইহার ব্যতিক্রম ঘটবে। মানে সেক্ষেত্রে বাংলাদেশে তামাদিটা প্রযোজ্য হচ্ছে না। যে ক্ষেত্রে চুক্তিটা হয়েছে ও দেশের সময়সীমা গুলা নির্ধারণ হয়েছে ওই দেশের তামাদি আইন দ্বারা, এবং পক্ষগণ বসবাস করছে ওই দেশটাতেই, বিদেশেই বসবাস করছে, সেই তখন হচ্ছে এই তামাদি সময়সীমাটা প্রযোজ্য হচ্ছে না। এক পক্ষ বাংলাদেশি হলেও তামাদি সময়সীমাটা প্রযোজ্য হচ্ছে না। কিন্তু 1 নম্বরে আমরা দেখছি যে যে সকল ক্ষেত্রে বিদেশে সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশের যেসব মামলা দায়ের হয়, বাংলাদেশে কখন মামলাগুলো আসলে দায়ের হয়, তখন আসলে বাংলাদেশি যুক্ত থাকে বা দুই দেশীয় একটা ব্যবসা ট্যাবসা থাকে, সেই সকল ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশে তখন মামলাগুলো তারা করে। তো এই হচ্ছে 11। তো আপনাদের আজকে স্লাইড এই পর্যন্তই, আমি স্টপ করে দিচ্ছি।